এবার আসো আমরা নোট 1 আমরা আজকে ট্রান্সলেশনে ক্লাস করব একটা ওকে নোট 1 নোট 1 এর প্রথম আমরা লিখবেন নোট 1 এর প্রথমে লিখবেন নোট 1 এর প্রথমে লেখেন নোট 1 এর প্রথমে লেখেন এক নাম্বার দিয়ে নোট 1 এর প্রথমে লেখেন লিখবেন অনুবাদ শুরু করার পূর্বে পুরো প্যাসেজটি বা পুরো লাইনটি ভালোভাবে পড়ে নিব এবং অজানা অচেনা শব্দের নিচে আন্ডারলাইন করব ওকে সুন্দর করে লিখেন খাতা কলম ধরেন খাতায় উপরে লেখেন ট্রান্সলেশন উপরে ট্রান্সলেশন লেখেন বা ফ্রি হ্যান্ড রাইটিং লেখেন ওকে আমরা এটা প্রথমে লিখব যে আমরা যখনই ট্রান্সলেশন করতে চাইবো তখনই আমরা পুরো লাইনটি আগে ভালোভাবে পড়ে নিব ওকে তাহলে একটা কথা আমি বলতেছি একটু ভালোভাবে খেয়াল করেন নোট 1 এ আমরা বলতেছি যে আমরা আগে পুরো লাইন বা প্যাসেজ যদি দেওয়া থাকে তাহলে পুরো প্যাসেজ আগে পড়তে হবে আমাদের কারণটা হচ্ছে অনেকগুলো লাইনে আপনি যখন বাংলা করতে আসবেন সেটা বাংলা কিন্তু আর আসবে না বোঝা গেছে কারণ আপনাদের যখন আপনি পুরো প্যাসেজটা পড়বেন তখনই আপনি ওই ওয়ার্ডটা সম্বন্ধে অবগত হবেন যদি পুরো প্যাসেজটা আপনি না পড়েন যদি না পড়েন তাহলে আপনি কোনো মতে আপনি উত্তর করতে পারবেন না বোঝা গেছে কোনো মতে আপনি উত্তর করতে পারবেন না বোঝা গেছে তো সুতরাং আমরা কি করব যে আমরা আগে পুরো লাইন বা পুরো প্যাসেজটি পড়বো পুরো লাইন বা পুরো প্যাসেজ পড়বো ওকে এরপর আমরা কি করব পুরো লাইনের যে অজানা শব্দগুলো থাকবে অজানা যে শব্দগুলো থাকবে ওকে সেই শব্দগুলোর নিচে আমরা আন্ডারলাইন করব ওকে তাহলে এক নম্বর কথা কি বলছি পুরো নোট 1 এ আমরা বলছি পুরো লাইন বা পুরো প্যাসেজ পড়ব এরপরে যে অজানা যে শব্দগুলো থাকবে আমরা সেগুলোকে আন্ডারলাইন করব বোঝা গেছে তাহলে আবার বলতেছি আমরা পুরো লাইন বা পুরো প্যাসেজটি পড়ব এরপরে অচেনা যে শব্দগুলো থাকবে আমরা সেগুলোর নিচে আন্ডারলাইন করব ওকে আচ্ছা এবার আসুন পুরো সেন্টেন্সটি যদি অনেক বড় হয় ওকে কমপ্লেক্স বা কম্পাউন্ড তাহলে একাধিক সিম্পল সেন্টেন্সে ভালোভাবে ভাগ করে নিতে হবে এবার আসেন তারপরে দ্বিতীয় নম্বর আমি কথা কি বলতেছি যদি যদি পুরো লাইনটি অনেক বড় হয় রাইট পুরো লাইনটি যদি অনেক বড় হয় ওকে অর্থাৎ আমার যদি কমপ্লেক্স অর কম্পাউন্ডের স্ট্রাকচার হয় তাহলে এই লাইনগুলোকে একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করে নিব একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করে নিব ওকে ভাগ করে নিব ওকে যদি সিম্পল সেন্টেন্সটি অনেক বড় হয় ওকে নিজের সুবিধা মতো কমপ্লেক্স অর কম্পাউন্ডে ওকে অনুবাদ করতে হবে অনুবাদ করলে সুবিধা হবে ওকে এবার আসেন 3 নম্বর বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া আছে বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটি বিবেচ্য নয় বরং আমি কোন সেন্টেন্সে অর স্ট্রাকচার অনুবাদ করব সেটি গুরুত্বপূর্ণ
সেটি গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসেন তাহলে আমরা নোট 1 এর মধ্যে আমরা দেখতেছি কি, একটু ভালোভাবে খেয়াল করবেন। নোট 1 এর মধ্যে আমরা দেখতেছি কি যে আমরা পুরো লাইন আর পুরো প্যাসেজ, ওকে, তাহলে আমরা পুরো লাইন আর পুরো প্যাসেজ আমরা যদি পড়ি তাহলে এখানে দেখবো যে আমার অনেকগুলো অজানা শব্দ আছে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে সেই অজানা শব্দগুলোকে খুঁজে খুঁজে বের করা, রাইট? সেগুলোর নিচে আমরা আন্ডারলাইন করব, সেগুলোর নিচে আমরা আন্ডারলাইন করব। ওকে, তাহলে আমরা পুরো লাইন বা পুরো প্যাসেজে আমার অজানা অজানা যে শব্দগুলো থাকবে সেগুলোর পিছনে আমি আন্ডারলাইন করবো। এরপর আসেন, যদি পুরো লাইনটি অনেক বড় হয়, তা কমপ্লেক্স আর কম্পাউন্ডে হয়, তাহলে আমরা সেটাকে ইচ্ছা করলে আপনি একাধিক সিম্পল সেন্টেন্সে ভাগ করে নিতে পারবেন। ওকে, আর যদি সিম্পল সেন্টেন্স অনেক বড় হয় তাহলে নিজের সুবিধা মতো আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে ফেলে আমরা এটা আমরা নিজের সুবিধা মতো অনুবাদ করতে পারবো। এবার আসেন, এবার 3 নম্বর বলছি, যদি বাক্যে কোনো সেন্টেন্সে মানে কোন সেন্টেন্সে দেওয়া আছে বিবেচনা, বরং আমি কোন স্ট্রাকচার অনুবাদ করব, সেন্টেন্স দেন এখানে আমি কোন স্ট্রাকচার অনুবাদ করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি বলছি বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটি বিবেচ্য নয়, বরং আমি কোন স্ট্রাকচার অনুবাদ করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই কয়টা কথা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই কয়টা কথা আমাকে খুব ভালোভাবে মনে করে রাখতে হবে। পুরো লাইন বা প্যাসেজে আমার অজানা অজানা যে শব্দগুলো থাকবে, আমার পুরো প্যাসেজে আমার যে অজানা অজানা শব্দগুলো থাকবে আমি সেগুলোর নিচে আন্ডারলাইন করব। ওকে, আমি সেগুলোর নিচে আন্ডারলাইন করব, বোঝা গেছে? তাহলে আমি কি বললাম যে পুরো লাইন বা প্যাসেজে অজানা অজানা আমি শব্দ নিচে আন্ডারলাইন করব, এরপরে অজানা অজানা যে শব্দগুলো আছে সেগুলোর নিচে আমি আন্ডারলাইন করব। ওকে, যদি পুরো লাইনটি অনেক বড় হয় তাহলে আমি কমপ্লেক্স বা কম্পাউন্ডে যদি থাকে তাহলে একাধিক সিম্পল সেন্টেন্স রূপান্তর করে ট্রান্সলেশন করতে হবে, কোনো সমস্যা নাই। যদি সিম্পল সেন্টেন্সটা অনেক বড় হয় তাহলে আপনার নিজের সুবিধা মতো আপনি সিম্পল বা কমপ্লেক্সে করতে পারবেন। তাহলে এখানে মোদ্দা কথা যেটা 3 নম্বরে আমি বলেছি সেটা হচ্ছে বাক্যটি কোন সেন্টেন্স দেওয়া আছে বা কোন ইয়াতে স্ট্রাকচার দেওয়া আছে সেটি আপনার আলোচ্য বিষয় না। আপনার আলোচ্য বিষয়টা হচ্ছে, আমি আবার বলতেছি, আপনার আপনার যে আলোচ্য বিষয় যেটা আছে, ওকে, এবার আসেন আপনার যেটা আলোচ্য বিষয় আছে, ওকে, তাহলে আপনার যেটা আছে দেওয়া আছে বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, বরঞ্চ কোন স্ট্রাকচারে অনুবাদ দেওয়া আছে সেটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনি একটু মনে রাখবেন। তাহলে কোন স্ট্রাকচারে দেওয়া আছে সেটা হচ্ছে আপনার কাছে মূলত আলোচ্য বিষয়, এটা যদি মনে থাকে। তাহলে পুরো লাইন বা প্যাসেজে অজানা অজানা শব্দগুলো খুঁজে আমরা আন্ডারলাইন করব। দ্বিতীয় নম্বর কথা আমি বলছি যে পুরো লাইনটি অনেক যদি বড় হয় তাহলে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ডে যদি দেওয়া থাকে তাহলে আপনি নিজের মতো সুবিধা মতো আপনি সিম্পল সেন্টেন্স নিয়ে আসতে পারবেন। আবার যদি সিম্পল সেন্টেন্সটা অনেক বড় হয় তাহলে আপনি ইচ্ছা করলে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ডে করতে পারবেন। আবার আমি মোদ্দা কথা 3 নম্বরে এসে বলছি, ভাই কোন সেন্টেন্স বা কোন স্ট্রাকচার দেওয়া আছে এটা কোনো ফ্যাক্ট না, আপনি কোন স্ট্রাকচারে অনুবাদ করতে চাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্ট। এটাই কি, এটাই হচ্ছে ফ্যাক্ট। বা আমরা এই কথাটা যাতে আমাদের সবসময় মাথায় থাকে, রাইট, এই কথাটা যাতে আমার মাথায় থাকে। ওকে, এবার এবার আমি ইয়াকে বলতেছি, সারোয়ার হোসেন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সারোয়ার হোসেন শুনতে পাচ্ছ? জি ভাই, আমার নেট প্রবলেম। আচ্ছা, এখানে বলো তো যে আমরা যে 3টা গুরুত্বপূর্ণ কথা বলছি নোট 1 এর মধ্যে কি কি বলছি? কি কি বলছি বলো তো? আর ওখানে নেট প্রবলেম। ইরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ইরা বলো তো যে 3টা গুরুত্বপূর্ণ কথা কি কি বলছি? ওই যে প্যাসেজ মানে পুরো লাইন বা প্যাসেজ বারবার করে পড়তে হবে এবং আন্ডারলাইন মানে যেগুলা কঠিন মনে হবে বা অজানা থাকবে সেগুলো হচ্ছে আন্ডারলাইন করতে হবে। তারপর হচ্ছে পুরো বাক্যটা যদি অনেক বড় হয় মানে হচ্ছে কমপ্লেক্স বা যদি কম্পাউন্ড হয় তাহলে মানে সিম্পল সেন্টেন্সে ভাগ করে নেব, আর যদি সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে এবং সেটা অনেক বড় হয় তাহলে নিজের সুবিধা মতো কমপ্লেক্স বা কম্পাউন্ডে অনুবাদ করে নেব। আর বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া সেটা বিবেচনা নয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার যদি খেয়াল করেন, এবার যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন, এবার যদি আমরা খেয়াল করে দেখেন, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না, রাইট, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার।
এটাকে যদি কমপ্লেক্সে করি তাহলে কি হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দুটো সেম কথা, দুটো কি কথা, দুটো সেম কথা। তাহলে সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না, আপনি ইচ্ছা করলে কি বলবেন হি ইজ টু উইক টু ওয়াক। আবার আপনি ইচ্ছা করলে এভাবে বলতে পারবেন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তার মানে এটা আপনার সেন্টেন্সে কোনো প্রভাব ফেলতে পারতেছে না। ওকে, তাহলে এইটা আপনার ওকে ওকে তাহলে এইটা আপনার মূলত এটা কোনো কথা না, মূলত হচ্ছে আপনি কোন স্ট্রাকচারে এখানে অনুবাদ করতেছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এটাই কি ফ্যাক্ট, এটা যাতে মনে থাকে। তাহলে এটা হচ্ছে আমার মূল কথা। তাহলে আমি একটা কথা বলছি, অজানা শব্দ নিতে ডাক দিব, নিজের সুবিধা মতো স্ট্রাকচারে এটা অনুবাদ করব, রাইট, নিজের সুবিধা মতো স্ট্রাকচারে আমি অনুবাদ করবো। নোট 3টার সারমর্ম হচ্ছে এটা, অজানা শব্দের নিচে দাগ দিতে হয়, আর একটা হচ্ছে কেন দাগ দিতে হয় ওগুলো আমি পরে আসতেছি। এরপর আরেকটা কথা বলছি, নিজের সুবিধা মতো স্ট্রাকচারে আমি অনুবাদ করবো। এবার আসে নোট 2। নোট 2 এবার আসে নোট 2। নোট 2 ওকে, এবার নোট 2 এর দিকে আমরা যদি একটু খেয়াল রাখি। ওকে, নোট 2 এ আপনি স্টেপ 1 দিবেন। স্টেপ 1 এখনই মুখস্থ করেন, এখনই ধরবেন। স্টেপ 1, স্টেপ 1 এ ওকে, স্টেপ 1 এ এ নাম্বার হচ্ছে প্রথমে সেন্টেন্সের ওকে, প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। ওকে, প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে, রাইট। তাহলে আমরা ট্রান্সলেশন করতেছি ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ, রাইট। তাহলে এটা আমরা কি করব, প্রথমে সেন্টেন্সে আমরা ভার্ব খুঁজে বের করব, রাইট। এবার আসেন সাধারণত বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। ওকে, 2 নম্বর আসেন, 2 নম্বর স্টেপ ওকে, প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে, সাধারণত বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। এরপরে স্টেপটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ওকে, 3 নম্বর স্টেপ সাবজেক্ট এবং ভার্ব এর মধ্যে এগ্রি করাইতে হবে। আমি কি বলছি, 3টা কথা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি, রাইট। আমি এখানে 3টা কথা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা যাতে আমার মনে থাকে। ওকে, এবার আসেন এবার যদি খেয়াল রাখেন যে আমরা স্টেপ 1 এর মধ্যে 3টা গুরুত্বপূর্ণ কথা বলছি, রাইট। আমরা 3টা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা বলছি প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে, সাধারণত বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। দ্বিতীয় নম্বর কথা বলছি যে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এরপরে 3 নম্বর আমরা কথা বলছি যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে আমার এগ্রি করাইতে হবে, রাইট। তাহলে আমরা 3 নম্বর কথাটা বলছি যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে আপনার এগ্রি করাইতে হবে, রাইট। তাহলে স্টেপ 1 প্রথমে আমরা কি করব, সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে 1 নম্বর কথা বলছি আমরা সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। এরপর আমরা 2 নম্বর কথা বলছি যে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ওকে, আর 3 নম্বর কথা বলছি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রি করতে হবে। এই শুক্রবার আরেকটা ক্লাস আছে, শুক্রবারের টেক্সট বইয়ের উপর ক্লাস আছে, ওকে। গুচ্ছ পদ্ধতিতে যদি যায় বিশ্ববিদ্যালয়গুলো, তার টেক্সট বইগুলো অনেক বেশি প্রাধান্য পাবে। সুতরাং যার করার ইচ্ছা সবাই চলে আসে। মানবিকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফরজ, বাট আর যতগুলো স্টুডেন্ট আছে তারা যদি মনে করে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যদি পরীক্ষা দিতে চাও তাহলে টেক্সট বইয়ের ক্লাস করতে হবে। শুক্রবার 3টা, এগুলো বলতে পারবো না আমি প্রত্যেকদিন। গ্রুপে নোটিশ দেওয়া থাকে, গ্রুপে রেগুলার নোটিশ দেওয়া থাকে। যারা নোটিশ দেখে না তারা কি অন্ধ? আমার মাথায় ধরে। ভাইয়া ডি ইউনিটের জন্য গুচ্ছ পদ্ধতিতে সবার জন্য ইম্পর্টেন্ট, রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়তে ডিতে মানবিক মানে টেক্সট বই থেকে এ যাবৎকালে কোনো কোশ্চেন হয়নি। ওকে, যদি করতে চান করতে পারেন, এমন তো না যে আসমান থেকে জিনিসগুলো পড়াবো। ওকে, পড়া উচিত সবার। এবার খেয়াল করেন, তাহলে স্টেপ 1 প্রথমে আপনার সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। ওকে, এই ইরা বললাম না 3টার সময় ক্লাসে 10টা করতেছ, নোটিশ পড়ো না,
গ্রুপে যে একটা বড় করে নোটিশ লেখা আছে, একবার তো মানুষ রিডিং পড়ে নাকি? মানে তোমাদের চান্স হবে না তো। যারা সামান্য একটা মানে প্রাইভেটে পড়া মেনটেন করতে পারে না, কোন সময় প্রাইভেটে পড়া দিচ্ছে সেগুলো যারা মেনটেন করতে পারে, চান্স কেমনে হবে? হ্যাঁ, তোমরা তো আমার ফোন আর মেসেজ দিতে দিতে বিরক্ত করে আলাইছো, ভাইয়া মেকআপ ক্লাস কখন, ভাইয়া মেকআপ ক্লাস ঘুরে। মেকআপ ক্লাস দিনই কোনটা? রেগুলার রবি মঙ্গল বৃহস্পতি 3টা ক্লাস হচ্ছে, ঘুরে ওদের 7টার বেশি ক্লাস করতে হবে কেন? একটু গ্রুপ টু একটু পড়ো। এবার আসো, আমি কি বলছি, স্টেপ 1 প্রথমে সেন্টেন্সে ভার্ব খুঁজে বের করতে হবে, ঠিক আছে? প্রথমে সেন্টেন্সে ভার্ব খুঁজে বের করতে হবে। আমরা কি বলছি যে ট্রান্সলেশনের স্টেপ নোট 2 এর স্টেপ 2, তাহলে প্রথমে আমরা ভার্ব খুঁজে বের করব। তারপরে আমরা কি বলছি যে এটা সাধারণত বাংলা বাক্যে ভার্বটা সবার শেষে থাকে। এরপর 2 নম্বর কথা বলছি সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এরপর 3 নম্বর আমি বলছি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রি করাইতে হবে। এগ্রি মানে কি? আমরা এগ্রি মানে বলতেছি ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বললেন না, ওইটা। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। আমি এই কথা বলছি, রাইট? তাহলে আমি আবার বলছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? সেই ভার্বটা হবে প্লুরাল, সেই ভার্বটা হবে প্লুরাল। ওকে, ওকে ঠিক আছে, এই 3টা কথা মনে রাখবো। এবার আসে স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 1 গেল নোট 2 এর। এবার আসো নোট 2 এর হচ্ছে স্টেপ 2। 1 নাম্বার, যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে am, is, are, was, were নিয়ে আসতে হবে। স্টেপ 2 তে আমি পয়েন্ট নম্বর 1 বললাম, স্টেপ 2 তে আমি পয়েন্ট নম্বর 1 বললাম, যদি ভার্ব খুঁজে না পাওয়া যায়। ওকে, যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা am, is, are, was, were নিয়ে আসবো, রাইট? কেন? আমরা ভার্ব যখন আসে না তখন আমরা এই ভি ভার্বগুলো আমরা ইউজ করি। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কি বলবো? am, is, are। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি বলবো? was, were। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে am, is, are, was, were নিয়ে আসতে হবে, রাইট? যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে am, is, are, was, were নিয়ে আসতে হবে। ওকে, এবার আসে তাহলে 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায়, খুঁজে না পাওয়া যায় তাহলে here, there, it, this ইত্যাদি আনতে হবে। স্টেপ 2, যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা am, is, are, was, were নিয়ে আসতে হবে। আর যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায় তাহলে here, there, it, this, here, there, it, this এগুলো নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আবার বলতেছি যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা am, is, are, was, were নিয়ে আসবো। আর যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা here, there, it, ওকে, this ইত্যাদি আমরা নিয়ে আসবো। ওকে, এবার আসি স্টেপ 3। স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3 টা ব্যাখ্যা করেন। স্টেপ 3 টা কি? বাংলা বাক্যকে অসংখ্য ক্ষুদ্র অংশে ভাগ করে, অসংখ্য ক্ষুদ্র অংশে ভাগ করে, ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার
অনুযায়ী সাজাতে হবে। এবার বাংলা বাক্যকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমাদের বেসিক স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। ওকে, তাহলে আমরা স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা বলছি যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা am is আর was were নিয়ে আসতে হবে। যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায় তাহলে ইয়ার দেয়ার ইট দিস ইত্যাদি নিয়ে আসতে হবে। ওকে, এরপরে আমরা যদি স্টেপ 3 তে যদি বলি যে বাংলা বাক্যকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বেসিক স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তাহলে বেসিক স্ট্রাকচারটা কি সেটার দিকে আমরা একটু যদি খেয়াল রাখি। ওকে, বেসিক স্ট্রাকচার কি সেটার দিকে যদি আমরা একটু খেয়াল রাখি। এবার আসে বেসিক স্ট্রাকচারটা কি। বেসিক স্ট্রাকচারটা আমরা এখন দেখব। রাইট, বেসিক স্ট্রাকচার আমরা দেখব। প্রথমে হচ্ছে বেসিক স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, এরপরে হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপরে আসেন এরপরে হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। রাইট, এরপর আসেন সাবজেক্ট ফাইনাইট ভার্ব সাবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে এম যোগ পি যোগ টি যোগ আর। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। রাইট, এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আসেন সাবজেক্টটাকে আমরা যদি একটু খেয়াল করি, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি। ভাইয়া ওই জায়গায় আলো পড়ছে এই জন্য দেখতে পাচ্ছি না। এম যোগ পি এম পি টি আর, এম পি টি আর। ওকে, এম পি টি আর। আমি আবার বলতেছি এম পি টি আর। এমপিটিআর, এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। তাহলে বেসিক স্ট্রাকচার কি, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব যোগ অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যোগ এমপিটিআর যোগ এমপিটিআর। রাইট, এবার আসেন তাহলে এবার আমরা যদি দেখি তাহলে সাবজেক্ট কি হতে পারে, কে বা কারা, কে বা কারা। ওকে, কে বা কারা দ্বারা আপনি প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন, এই ভার্বকে। কারণ আমরা ভার্বকে আমরা খুঁজে বের করব কয় নম্বরে ছিল, 1 নম্বরে ছিল। এরপর আমরা সাবজেক্টকে খুঁজে বের করব, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, এই কে বা কারা দ্বারা। ওকে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্সে। এবার আসো প্যাসিভ সেন্টেন্সে কি, প্যাসিভ সেন্টেন্সে হচ্ছে আমরা কি দ্বারা প্রশ্ন করব। ওকে, যারা আমরা যদি বলি রাইস ইজ ইটেন বাই মি। রাইট, এবার আসেন ভার্বকে কি প্রশ্ন করবেন, কে, কি দ্বারা তো সাবজেক্ট পাবেন না, তাহলে প্যাসিভ সেন্টেন্স যেহেতু আপনি কি দ্বারা প্রশ্ন করবেন, কি খাওয়া হয় আমার দ্বারা, তাহলে ভাত খাওয়া হয়। নরমালি আমরা ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, আমি আবারও বলতেছি যদি নরমালি আমরা ভার্বকে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি, রাইট, ভার্বকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, রাইট, ভার্বকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি, আমি আবারও বলতেছি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই। রাইট, ভার্বকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাই, মনে থাকবে। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাই। কে বা কারা এগুলো আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহার করব। রাইট, আমি আবার বলতেছি কে বা কারা এগুলো আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব। কে বা কারা এগুলো আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করব। রাইট, তাহলে কে বা কারা অ্যাক্টিভ সেন্টেন্সে, আর প্যাসিভ সেন্টেন্সে কি, কি খাওয়া হয়, রাইস খাওয়া হয়, মনে থাকবে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে কে বা কারা, আর প্যাসিভ সেন্টেন্স হচ্ছে কি, যেমন আমরা প্যাসিভ সেন্টেন্সে বলছি রাইস ইজ ইটেন বাই মি। এবার আসেন এরপর আমরা কি করব, তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব, এরপর কি খুঁজে বের করব, সাবজেক্ট। তাহলে দুটো এগ্রিমেন্ট করাই ফেললাম। এবার আসেন এই অবজেক্ট আবার দুটো থাকতে পারে, অবজেক্ট কয়টা থাকতে পারে, দুইটা। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা কি ইনডিরেক্ট, এগুলো আপনাদের পড়া হয়েছে, ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। রাইট, এবার আসেন যদি কি আমরা কি বলি, প্রথমে ডিরেক্টটা কি আর ইনডিরেক্টটা কি, কাকে। স্ট্রাকচার কি হবে, দুটো অবজেক্ট থাকলে প্রথমে আসবে কাকে, এরপরে আসবে কি। তাহলে ভার্বকে আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন তাহলে ডিরেক্ট অবজেক্ট, আর যদি কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি ইনডিরেক্ট অবজেক্ট পাবেন।
এটা আমরা এটা সেন্টেন্সে কিভাবে সাজাবো? আমরা সাজাবো প্রথমে হচ্ছে কাকে, এরপরে কি সাজাবো? কি। ওকে, এবার আসেন তাহলে অ্যাডভার্বিয়াল এম তে কি? এম তে হচ্ছে ম্যানার। ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে ধরন। তাহলে এবার আসেন ভার্বকে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন? কিভাবে, রাইট? কিভাবে, হাউ, হাউটা হচ্ছে ম্যানার। এবার আসেন পি, পিটা হচ্ছে কি? প্লেস। আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? আমি প্রশ্ন করব হোয়ার দ্বারা। এরপর টি তে হচ্ছে আপনার টাইম, এই টাইমটা কি? আমি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? আমি ভার্বকে প্রশ্ন করব হচ্ছে when দ্বারা। ওকে, আর তে হচ্ছে রিজন। রিজন মানে তো কারণ, আপনি এটা জানেন। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার। আমি আবারও বলতেছি, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব, এরপরে আমরা ফাইনাইট ভার্ব খুঁজে বের করব, এরপরে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট খুঁজে বের করব, এরপরে আমরা ম্যানার, প্লেস, টাইম, রিজন খুঁজে বের করব। মনে থাকবে? আমি আবার বলতেছি, আগে সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন। আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো ভাই? আমি বলেছি সাবজেক্ট খুঁজে পাওয়ার ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব, কে বা কারা দ্বারা প্রশ্ন করব, রাইট? এবার আসেন, এরপরে আমরা সাবজেক্টকে যদি কে বা কারা দ্বারা পাই, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ভাইয়া আবার একটু বলেন। কি বলবো রে সোনা? ভাই আমার কলিজার টুকরা। ভাইয়া টাইমের পরে কি লেখা, হু নাকি হোয়েন? রিজন লেখা রে, রিজন, রিজন, না, রিজন। টাইমের পরে যে লেখা আছে হু, ওইটা। হ্যাঁ, টাইমের পরে হয় না। আর ম্যানার, প্লেস, টাইম আর রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। গট ইট? ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে কয়েকদিন ধরে, খুব বাজে অবস্থা। কেন ভাইয়া, কি হয়েছে? থাকলে তো ভাই খারাপই লাগবে, একা থাকলে তো ভাই খারাপই লাগবে। এজ এ রেকর্ড ফোন করে দিছি। তাহলে আমি কি বলছি? প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা কি বা কাকে বলবো? আগে কাকে আসবে, এরপরে কি আসবে, এরপর আমরা বলবো অ্যাডভার্বিয়াল। আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল। এটাকে আমরা বলবো ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে, তাহলে ম্যানার, প্লেস, টাইম, রিজন, এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল। মনে থাকবে? ম্যানার, প্লেস, টাইম, রিজন, এটাকে বলবো অ্যাডভার্বিয়াল। এই স্ট্রাকচারটা আমাদের বেসিক মনে রাখতে হবে। কাকে আর কি আমরা এগুলো ফাল পারবো না। আর এই দুটো অবজেক্ট যদি থাকে, আমরা স্ট্রাকচার সাজাবো কিভাবে? প্রথমে দেবো কাকে, এরপরে দেবো কি, কাকে, এরপরে দেবো কি, কাকে, এরপরে দেবো কি। ওকে, আইরা তুই বলছিস একটু আগে, তুই স্ট্রাকচারটা বল। বগা খাইছিস যেহেতু উত্তরে যাইস না, বল স্ট্রাকচার। সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে। তারপরে হচ্ছে এমপিটিআর, এম তে হচ্ছে ম্যানার, পি তে হচ্ছে প্লেস, আর টি তে হচ্ছে টাইম, আর আর তে হচ্ছে রিজন। ম্যানারকে যদি, ভার্বকে যদি হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে ম্যানার পাওয়া যাবে, যদি কোথায় বা হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে প্লেস পাওয়া যাবে, আর যদি হোয়েন দিয়ে প্রশ্ন করি তাহলে টাইম পাওয়া যাবে, আর রিজন মানে তো হচ্ছে কারণ। আর ভার্বে হচ্ছে অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে, আর ইনডিরেক্ট কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে। এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব চমৎকার বলিয়েছো। তোমার সাথে দেখা হলে আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে? উত্তম মধ্যম খাও, খুব ভালো খাও, ঠিক আছে? একটা চকলেট খাবো। এবার আসেন, প্রধান শিক্ষক লেখেন। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে, এর নোট টু এর এগুলো এক্সাম্পল চলতেছে। ওকে, আমরা 5টা নোট শিখবো টোটাল। 5টা নোট শিখবো। 5টা নোট শিখলে আপনি পৃথিবীর এমন কোন স্ট্রাকচার নাই যেটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না। পৃথিবীর এমন কোন স্ট্রাকচার নাই যেটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না। ওয়ার্ল্ডের যে কোনো কিছু আপনার ট্রান্সলেট করা আপনার ক্ষমতা হবে, রাইট? একটু ভালোভাবে আমরা একটু মনোযোগ দিব। ওকে, একটু ভালোভাবে মনোযোগ দিই আমরা একটু, ঠিক আছে? ওকে, এবার আসেন, প্রধান শিক্ষক প্রত্যহ, প্রত্যহ বানান দিলে, প্রত্যহ সকালে, ওকে, আমাদের মনোযোগ সহকারে ইংরেজি শেখা।
ইংরেজি শেখা। লিখো এটা। তাহলে এবার আসেন, হেডমাস্টার প্রত্যহ সকালে এই একটা প্লেস দিয়ে দিই, ক্লাসে আমাদেরকে ওকে আমাদেরকে মনোযোগ সহকারে ইংরেজি শেখায়। মনোযোগ সহকারে দিয়ে না, মনোযোগ দিলে একটু ফালতু ফালতু লাগতেছে, বলে আন্তরিকতার সহিত বা আন্তরিক ভাবে দেন, আন্তরিক ভাবে দেন, তার দেখতে একটু ভালো লাগবে। ওকে, তাহলে এবার সেন্টেন্সটা একটু সুন্দর সুন্দর ভাব আসলো, রাইট? সেন্টেন্সটা একটু সুন্দর সুন্দর ভাব আসলো। ভাইয়া আন্তরিক ভাবে দিলে তো আর সহকারে লাগে না। বুঝি না? আন্তরিক ভাবে দিলে তো আর সহকারে লাগে না ভাইয়া, মানে মনোযোগ সহকারে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক করছে। মানে আন্তরিক ভাবে ইংরেজি শেখেন, এবার আরো প্রাঞ্জল হয়েছে। ভাই এখন আরো 7 দিন বাড়ায় দেন, যে আরো 7 দিন বকাবকি করবেন না। আরো 7 দিন বকা হইলো না, 14 দিন, ঠিক আছে? এবার প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদের আন্তরিকভাবে ওকে আন্তরিকভাবে সহকারী ইংলিশ শেখেন। সহকারে কেমনে আসে? এবার ট্রান্সলেট করেন। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে, আমরা ট্রান্সলেশনের যদি বেসিক 5টা পয়েন্ট ধরতে পারি ভাই, মানে এমন কোন সেন্টেন্স নাই যে আপনারা দিলে কেউ আটকাইতে পারে ট্রান্সলেট করতে, রাইট? আপনি যেটাই ধরবেন তাই ধুপ ধাপ করে ট্রান্সলেশন করে ফেলবেন। অনেকে আমাকে বলে ভাইয়া এটা প্রবলেম, ভাইয়া ওটা প্রবলেম, ভাইয়া ওয়ার্ড মিনিং পাই না, কিচ্ছু লাগবে না। আসেন, আমাদের প্রত্যেকের কাছে, আমরা যদি একবারে বেকুব স্টুডেন্টও হই, আমাদের কাছে মিনিমাম 1,500 হচ্ছে ওয়ার্ড মিনিং আমাদের কাছে আছে। 1,500। যেমন বাড়ির ইংলিশ কি তুমি পারো, খাওয়ার ইংলিশ কি তুমি পারো, এরকম আমাদের 1,500 স্টকে আছে, রাইট? আমরা ওই স্টকটাকে ভেঙে ভেঙে বেছে বেছে খাবো আজকে থেকে, ঠিক আছে? আমাদের এত আহামরি কঠিন শব্দ আপনার খুঁজে বের করতে হবে না, রাইট? এগুলো যত রকম পদ্ধতি আছে, যতগুলো ইজিয়েস্ট ওয়ে আছে, সবগুলো আমরা অ্যাপ্লাই করবো, সব, ঠিক আছে? এই জন্য আমি নোটের কথা বলছি 5টা। তাহলে নোট চলে কয়টা? মাত্র নোট চলে 2টা, ঠিক আছে? এবার আসেন, প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদের আন্তরিকভাবে ইংরেজি শেখান। ওকে, তাহলে এবার আসো তো, প্রথমে আমরা কি খুঁজে বের করবো বলো তো? প্রথমে আমরা কি খুঁজে বের করবো? তাহলে শেখান। তাহলে আমরা শেখান, এটা হচ্ছে ভার। প্রথমে আমরা ভার খুঁজে বের করলাম। ওকে, তাহলে 1 নাম্বার। এরপর আমরা কি খুঁজে বের করবো? আমরা বলবো সাবজেক্ট খুঁজে বের করবো। তাহলে প্রধান শিক্ষকটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে শেখানটা হচ্ছে ভার্ব। আমি আবার বলতেছি, শেখানটা হচ্ছে ভার্ব। প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষকটা হচ্ছে আপনার সাবজেক্ট। তাহলে শেখানটা হচ্ছে ভার্ব আর প্রধান শিক্ষকটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি 2 নম্বরটা পেয়ে গেছি, রাইট? এবার আসেন, তাহলে ভার্ব, তাহলে সাবজেক্ট পাইছেন, ভার্ব পাইছেন, তাহলে কে শেখান? ভাইয়া কে শেখান? বলে কে শেখান ভাইয়া? কেন? প্রধান শিক্ষক শেখান, রাইট? এবার আসেন, তাহলে আমাদের শেখান ভার্ব পাইছি, এবার কে শেখান? বলে এটা আমাদের প্রধান শিক্ষক শেখান, রাইট? এবার আসেন, তাহলে ভার্বকে আবার কি দ্বারা প্রশ্ন করতে হবে? অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে অবজেক্ট খুঁজে বের করতে হলে আমরা কি কি করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে। এবার আসেন, কি বা কাকে। তাহলে আমরা প্রথমে বলবো কাকে, আমার স্ট্রাকচার কি? প্রথমে বলবো কাকে, পরে বলবো কি। তাহলে কাকে শিখান, রাইট? তাহলে কাকে শিখান? আমাদেরকে শিখান। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, কি শিখান? ইংরেজি শিখান, এটা হচ্ছে 4 নাম্বার, রাইট? তাহলে এবার আসেন, তাহলে আমরা আগে স্ট্রাকচার কি বলেছি? আগে বলবো কাকে, এরপরে না বলবো কি। তাহলে আমরা বলবো কাকে, এরপরে না বলবো আমরা কি। মনে থাকবে? তাহলে আমরা বলবো আগে কাকে, এরপরে আমরা বলবো কি, এটা যাতে মনে থাকে। তাহলে আমরা আগে বলবো কাকে, এরপরে আমরা কি বলবো? কি, এটা যাতে আমাদের মধ্যে থাকে। তাহলে আমরা আগে বলবো কাকে, এরপরে আমরা কি বলবো? কি। তাহলে এবার আসেন, কাকে শিখান? আমাদেরকে শিখান। কি শিখান? ইংরেজি শিখান। ওকে, এবার আসেন, তাহলে প্রত্যহ সকালে আমাদের ক্লাসে আন্তরিকভাবে ইংলিশ শেখান। এবার আসে, তাহলে আমরা অবজেক্ট গেছে, এরপর কি আছে? ম্যানার, প্লেস, টাইম। তাহলে ম্যানার মানে কি? ধরন। ওকে, তাহলে কি ধরনটা কি? তার পড়ার ধরন কি ভাই? ওকে, হাউ, তিনি কিভাবে পড়ান? বলে ভাইয়া আন্তরিক ভাবে পড়ান। ওরে বাপরে, আন্তরিক ভাবে পড়ান। তাহলে এটা কি আমরা বলবো? ম্যানার মানে কি? কত নম্বর যাবে এটা? 5 নাম্বার, রাইট? ওকে, তাহলে ম্যানার। এরপর আসলো প্লেস। তাহলে কোথায় শিখান? ক্লাসে শিখান, প্লেস, তাই এটা হলো 6 নাম্বার, রাইট? এবার আসে, কখন শিখান? বলছে প্রত্যেক দিন সকালে, এটা হচ্ছে টাইম। এই তো না? এই তো। এবার আসো তো, এটা এবার তোমরা সাজাও, সেন্টেন্সটা করে সাজায় দাও আমাকে। সাজায় একটু কমেন্ট বক্সে লেখো তো সুন্দর করে। আমি তো সব সেটিং করে দিয়েছি, এবার খালি তোমার মানে স্ট্রাকচার অনুযায়ী তোমার ফেলার পালা। লেখছি ভাইয়া। লিখেছো?
জি ভাইয়া। ও চ্যাট বক্সে আসে নাই তো? ও ওখানে লিখবো? জি জি জি। কই চ্যাট বক্সে লিখেন, একটা উত্তর আসেন এখন। সব তো রেডি করে দিছি। এই যে কিভাবে সাজাবেন, ওই যে সাজানো ফরম্যাট তো দেওয়া আছে এখানে, 1 2 3 4 5 6 বলে। রুদমিলা লিখছে হেডমাস্টার টিচেস আস ইংলিশ ওকে সিনসিয়ারলি at the class every day in the morning. এরপরে তাহসিন লিখছে the headmaster teaches us English cordially in the classroom okay every morning. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রুদমিলার একটু ভুল গেছে, in the classroom excellent. Ariful, the headmaster teaches us English sincerely in the class every morning. Thank you so much. Okay, খুবই চমৎকার। ওকে, খুবই চমৎকার, খুবই চমৎকার। এবার আসো, খুবই চমৎকার, এক্সিলেন্ট। তাইবা এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, এক্সিলেন্ট। এবার আসো, তার মানে এটা পদোত্তর হয়েছে একদম। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। এবার আসো, আমরা আগে ভার্ব খুঁজবো, তাহলে আমরা বলবো কি? টিচ। এবার আসো, ভার্বের সাবজেক্ট কে বলে? হেডমাস্টার, রাইট? এবার আসো, হেডমাস্টারটা কি? কমন নাউন। হেডমাস্টারটা কি? কমন নাউন। কমন নাউন জীবনেও সেন্টেন্সে একা বসতে পারবে না, তার মানে আর্টিকেল নিয়ে বসবে। এই জন্য আমরা বলবো তা হেডমাস্টার। শুধু হেডমাস্টার, রুদমিলা খেয়াল করো, শুধু হেডমাস্টার আমরা ব্যবহার করতে পারবো না, কারণ হেডমাস্টার হচ্ছে কমন নাউন। কমন নাউন সেন্টেন্সে কখনোই একা বসে না, একে তোমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? আমরা বলবো কি? দা হেডমাস্টার টিচ। তাহলে হেডমাস্টার আসে, তাহলে প্রথম কথা বলছিলাম কি? ভার্ব খুঁজে বের করবো। দ্বিতীয় কথা বলছিলাম সাবজেক্ট খুঁজে বের করবো। এরপরে আমি বলেছিলাম সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মধ্যে এগ্রি করাবো। তাহলে বাসেন, হেডমাস্টারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলে ভাইয়া হেডমাস্টারটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? হেডমাস্টার হচ্ছে সিঙ্গুলার, যেহেতু হেডমাস্টার হচ্ছে সিঙ্গুলার এদের ভার্বটা হবে সিঙ্গুলার, এজন্য আমরা বলবো টিচেস, রাইট? যেহেতু হেডমাস্টারটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ভার্বটাকে বলবো সিঙ্গুলার। এবার আসেন, সাবজেক্ট আর ভার্বের মধ্যে আমি এগ্রি করাই ফেললাম, রাইট? তাহলে আমি সাবজেক্টও খুঁজে পাইছি, ভার্বও খুঁজে পাইছি, তাহলে স্টেপ 2 আমার মেইনটেইন করার কোনো দরকার নাই। এবার আসেন, তাহলে এবার আসেন, আগে আসবে কাকে, এরপর আসবে কি? কাকে শিখান? আমাদের। তাহলে এবার আসো, আমাদের ইংলিশ কি? উই মানে হচ্ছে আমরা, এর মূল ভার্ব, মূল ভার্বের পরে কি বসবে? অক্সিলারি প্রনাউন। তাহলে আমরা উই থেকে আমরা কি বলবো? আমরা বলবো আস। তাহলে মূল ভার্বের পরে আমরা বলবো অক্সিলারি প্রনাউন। কি শিখায়? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো কি? আমরা বলবো ইংরেজি শিখায়, রাইট? তাহলে আমরা কি বলবো? ইংলিশ, টিচেস আস ইংলিশ, রাইট? এবার আসো, টিচেস আস ইংলিশ, ইংলিশ শেখায়। ওকে, দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ, আমাদের কি শেখায়? ইংলিশ শেখায়। ওকে, এবার আসো, কিভাবে শেখায়? আন্তরিকভাবে, সিনসিয়ারলি দাও, কর্ডিয়ালি দাও, দাও একটা সমস্যা নেই। তা কর্ডিয়ালি, আন্তরিকভাবে শেখায়। ওকে, এবার আসেন, তাহলে ব্যানার গেল, এবার কি আসবে? প্লেস। এবার আসেন, প্লেসিং বাংলা কি দেওয়া আছে? ক্লাস। এবার আসেন, বাংলা কি দেওয়া আছে? ক্লাস। এবার আসেন, যেহেতু ক্লাস, এই ক্লাসকে যেহেতু আপনি বলতেছেন, যেহেতু এটা ক্লাস, এবার যদি খেয়াল করেন ক্লাস আছে নাকি ক্লাস এ আছে? তাহলে এ আছে, এ থাকলে প্রিপোজিশন কি যুক্ত হয়? প্রিপোজিশন যুক্ত হয় ইন। তাহলে এ থাকলে আমরা কি বলবো? ইন। আবার বলতেছি, এ থাকলে আমরা কি যুক্ত করব? ইন। ক্লাস মানে ক্লাস, ক্লাস এ, তাহলে আমরা কি বলবো? ইন দা ক্লাস, রাইট? এবার আসেন, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইন দা ক্লাস, রাইট? তাহলে আমরা কি বলবো? ইন দা ক্লাস। এবার আসেন, তাহলে দা হেডমাস্টার টিচেস আস ইংলিশ কর্ডিয়ালি, কোথায় শেখায়? ইন দা ক্লাস, ওই ক্লাসে, মানে আন্তরিকভাবে কোন ক্লাসে শেখাচ্ছে? ওই ক্লাসে শেখাচ্ছে। তার মানে ওই যে ক্লাসে স্টুডেন্টরা যেটা বলতেছে, ওর ক্লাসটা তো ফিক্সড, নির্দিষ্ট। দ্যাটস আমরা বলতেছি কি? ইন দা ক্লাস। কি বলতেছি? ইন দা ক্লাস। তাহলে ক্লাস, ক্লাসে ক্লাস, তাহলে এ তে আসে ইন, তাহলে যেহেতু ওই ক্লাসটা ফিক্সড এই জন্য আমরা বলছি দা ক্লাস। তাহলে ইন দা ক্লাস, তাহলে ক্লাসে শেখায়, রাইট? তাহলে কিভাবে শেখায়? কর্ডিয়ালি শেখায়। কোথায় শেখায়? ইন দা ক্লাস। ওকে, এবার আসে কখন শেখায়? বলে কখন শেখায়? বলে এভরি মর্নিং। কখন শেখায়? এভরি মর্নিং, এভরি মর্নিং। গট ইট? কে বুঝেন নাই বলেন? কে বুঝেন নাই বলেন? কে বুঝেন নাই বলেন? সবাই বুঝছেন?
সবাই বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আরেকটা সেন্টেন্স দেখেন, আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো আজকে। এবার আসেন, মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। এবার আসেন, তাহলে মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। 7 থেকে 4 দেখায়। মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 4 দেখায়। ওকে, এবার আসেন, তাহলে ভার কোনটা বলেন? দেখায়। তাহলে আমরা প্রথমে পাইলাম ভার। ওকে, এবার আসেন, কে দেখায়? মা দেখায়। ওকে, সাবজেক্ট, তাহলে এটা 2। এবার আসেন, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী তাহলে এটা হবে 2, এটা হবে 1। তাহলে এটা প্রথমে বসে, তাহলে 1। তাহলে আগে পেলাম দেখায়, কে দেখায়? মা দেখায়। এবার আসেন, তাহলে আমরা জানি কাকে প্লাস কি, তাহলে কাকে দেখায়? তাহলে কাকে দেখায় বলে শিশুকে দেখায় 3। কি দেখায়? ওকে, কি দেখায় বলে 4 দেখায়, 4। ওকে, শেষ। এবার জানি আমরা ম্যানার প্লেস টাইম রিজন। ম্যানার কিভাবে দেখায়? মনোযোগ সহকারে দেখায়। তাহলে আপনি বলবেন 4। ওকে, কই থেকে দেখায়? বলে ভাইয়া ছাদ থেকে দেখায়। ওকে, ছাদ থেকে দেখায়। তাহলে আপনি বলবেন কি? প্লেস। ওকে, এবার আসে কখন দেখায়? তাহলে আপনি বলবেন টাইম, রাতে। ওকে, তাহলে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এবার সাজান। ফাইরোজ, এই যে ফাইরোজ ভুল করে ফেলাইছে, ফাইরোজ ভুল করছে। ফাইরোজ ভুল করে ফেলছে। ভাইয়া এগুলো হাতে কলমে শিখতে হবে, এত সুন্দর জিনিস এগুলো, রাইট? এগুলো এত সুন্দর জিনিস। ওয়াহিদ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াহিদের হয়েছে। ওকে, হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি তাহসিন এটাও হবে, কোনো সমস্যা নেই। কি আর কাকে উল্টো করে দিলে আমাকে 2 নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, তাহসিন হয়েছে। এরপরে দেখি, একটু দেখো, তাড়াতাড়ি দাও, মানে তাড়াতাড়ি দাও। কই আরিফ, দে দেখি ভাই একটু। আরিফ, সেম ক্যাটাগরি ভুল করছিস তুই আর ফাইরোজ, সেম ক্যাটাগরি ভুল করছিস তোরা। আর লিখো, তোমার না লিখলে তো আমি ডায়াগনোজ করতে পারবো না যে কোন জায়গায় ভুল হচ্ছে। লিখো, যেটাই পারো লিখো না, কেন সমস্যা কি? আমি তো, আমার কোনো ছোট ভাই নাই যার দিয়ে তোমার বিবাহ দিব, আমি তোমার ভাসুর হচ্ছি না। লাইক ওকে, এবার খেয়াল করেন, মা রাতে শিশুকে মনোযোগ সহকারে 7 থেকে 7 দেখায়। ওকে, তাহসিন মেহনাজ, এই যে তাহসিন সেম ভুল করে বলছে, সেম ভুল, সবার কমন ভুল এগুলো কমন ভুল ধরতে হবে। এগুলো কমন ভুল না ধরলে এগুলো পরীক্ষা হলে যায় তখন আমরা গালিগালাজ করবা। ভাইয়া আপনার কাছে পড়লাম, এরপরে আমি রিটেনে ভালো মার্কস পাইলাম না। ইরিন নাহারের ভুল গেছে 2টা, 2 জায়গায় ভুল গেছে। ওকে, আর ফাইরোজের ভুল গেছে একটা জায়গায়। এবার আসেন, না তাও ভুল গেছে ফাইরোজ, এবার তো আরো নষ্ট করে ফেলাইছি সেন্টেন্স। ওকে, আসেন আমরা দেখতেছি।
এবার আসেন, এবার আমরা দেখি, তাহলে আমরা এবার আসো, তাহলে দেখাই, তাহলে দেখাই নিজে দেখা আর দেখানো, ওকে দুটো ভিন্ন জিনিস। দেখার ইংলিশ কি সি, আর দেখানোর ইংলিশ কি আমরা বলবো শো, রাইট? তাহলে দেখার ইংলিশ আমরা কি বলবো শো, তাহলে আমি বললাম শো, রাইট? এবার আসেন, তাহলে আমি ভাগ পাইলাম শো। এবার আসেন সাবজেক্ট কে মা, আমি কি বলবো মাদার, রাইট? মাদার। এবার আসেন দেখি তাহসিন ওটা আরেকবার দেখা দরকার, এই যে কি করছে সে। তাহসিন ভুল গেছে মামা, হ্যাঁ একদম ভুল, এই আমি তো খেয়ালই করিনি, তাহসিনেরও ভুল গেছে, আরিফের দুই জায়গায় ভুল গেছে, আমি তো মনে করছিলাম এক জায়গায় ভুল গেছে, দুই জায়গায় ভুল গেছে। এবার আসেন, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, ধরে ধরে না পড়া ছাড়া উপায় নাই, ধরে ধরে না পড়া ছাড়া কোনো উপায় নেই। এবার আসেন মাদার শো, এবার আসেন মাদারটা কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার বলা হয়েছে আমি এবার। এবার আসেন মাদার শো, এবার আসেন শো বলবেন নাকি শোস বলবেন, তাহলে আমরা বলবো শোস, কারণ মাদার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার, এতখানি সবার ঠিক আছে, রাইট? এবার আসো, তাহলে এবার আসো মাদারটা কি কমন নাউন, রাইট? তো কমন নাউনের পূর্বে কি বসে আর্টিকেল, তাহলে আমি কি বলবো দা মাদার, জীবনও হবে না। মাদারের আগে আপনি আর্টিকেল ইউজ করতে পারবেন না, মাদারের আগে আপনি যখন দা মাদার বলবেন তখন এটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। দা মাদার মানে হচ্ছে মাতৃত্ব, কি বললাম দা মাদার মানে হচ্ছে মাতৃত্ব, বোঝা গেছে? দি মাদার মানে হচ্ছে মাতৃত্ব, তাহলে নরমালি মাদারটাও কমন নাউন, আর্টিকেল বসার কথা, কিন্তু আপনার মাদারের পূর্বে আর্টিকেল বসায়, কেন বসে না? মা আর তার সন্তানের কথা যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে ওই জায়গায় আর্টিকেল ব্যবহার করা যাবে না, ওটা কবিরা গুনাহ, ওটা কি গুনাহ? কবিরা গুনাহ। এবার খেয়াল করেন, তাহলে the mother shows, the mother shows, তাহলে এই দা মানে যখনই বসাবেন তখন মায়ের সামনে আর দাটা ইউজ করতে পারবে না, তখন মিনিং চলে আসবে মাতৃত্ব, রাইট? এই জন্য আমরা আর্টিকেল ইউজ করতে পারি না। আর এবার আসেন দা ইউজ করতে পারবেন না। এবার আসেন আরো কাহিনী আছে এখানে, মাদার শোজ, তাহলে আমি গেলাম। এবার আসেন কাকে আর কি, কাকে দেখায় শিশুকে, তাহলে আপনি বলছেন কি যে বেবি বা চাইল্ড, রাইট? বেবি বা চাইল্ড। এবার আসেন এই যে আবার আপনারা করতেছেন কি দা বেবি বলে দিচ্ছেন, রাইট? দাবি বলে দিচ্ছেন। আচ্ছা আসেন এগুলা ভুল ধরতে হবে আমাকে, এগুলো আসেন এগুলো আবার কারেকশন করবো আমরা। তাহলে দা মাদার শোস দা বেবি, ওকে? তাহলে শিশুকে দেখায় কি দেখায়? চাঁদ, তাহলে আপনি কি বলবেন মুন। এবার আসেন এই চাঁদ পৃথিবীতে কয়টা আছে? একটাই, গোটা ওয়ার্ল্ডে একটাই এটা, তাহলে আমরা জানি যেটা একটা করে হয়, রাইট? যেটা একটা করে হয়, তাহলে যখনই একটা করে হবে ওটার পূর্বে আপনাকে মাস্ট আর্টিকেল দিতে হবে, তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি কি বলবেন? দি বলবেন, রাইট? এবার আসেন যেটা পৃথিবীতে একটা করে সেখানে অবশ্যই আপনাকে দি আর্টিকেলটা দিতে হবে, রাইট? এবার আসেন দা মাদার শোজ দা বেবি দা মুন, রাইট? দা মুন, আসতেছি কোন জায়গায় আরো ভুল আছে, আপ তো লিখি দা মুন, তাহলে এবার আসেন চাঁদ দেখায়, ওকে? এবার আসেন এরপর আমরা কি বলবো? মনোযোগ সহকারে, রাইট? তাহলে আমরা কি বলবো? অ্যাটেনটিভলি, রাইট? কি বলবো? অ্যাটেনটিভলি, রাইট? তাহলে আমরা বলবো অ্যাটেনটিভলি, ওকে? এবার আসেন কই থেকে আমরা বলবো ছাদ থেকে, তো ছাদ ইংলিশ কি? রুফ। এবার আসেন থেকে ইংলিশ কি? ফ্রম, তাহলে ফ্রম। এবার আসেন কই থেকে? ফ্রম দা রুফ, তাহলে রুফ নির্দিষ্ট করে, যেহেতু মাছ ছাদ থেকে চাঁদে দেখাচ্ছে, মানে যে কোনো ছাদ থেকে দেখাচ্ছে না, যে মাছ যে ছাদে আছে ওই ছাদ থেকেই দেখাচ্ছে, দ্যাটস হোয়াই আমরা শুধু ফ্রম রুফ বলবো না, আমরা বলবো ফ্রম দা রুফ, রাইট? ফ্রম দা রুফ। এবার আসেন তাহলে ছাদ থেকে, রাইট? তাহলে আমি দেখলাম মনোযোগ সহকারে কই থেকে? ছাদ থেকে। কখন দেখায়? রাতে, তাহলে আপনি কি বলবেন? নাইট। এবার আসেন রাতটা হচ্ছে সময়, সময়ের আগে কি বলবেন আপনি? এট নাইট। এবার আসেন এটা তো গেল, এছাড়াও আসে আরো ভুল আছে, তাহলে এক নম্বর বললাম এখানে আপনার কোনো আর্টিকেল, মাদারের আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। এক নম্বর কথা বললাম মাদারের আগে আপনার কোনো আর্টিকেল দেওয়া যাবে না, কেন? মা আর ওই বাচ্চাটার কথা যদি থাকে, মা আর ওই বাচ্চাটার কথা যদি থাকে, তাহলে ওর পূর্বে জীবনও আর্টিকেল আপনি ব্যবহার করতে পারবেন, ওর পূর্বে আপনি জীবনে আর্টিকেল ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি কি বলবেন? মাদার শোজ দা বেবি। এবার আসেন এই কার বেবি এটা? এ মায়ের সন্তান। কার সন্তান? এ মায়ের সন্তান। এবার আসেন বেবিটা কি? কমন নাউন, তাহলে কমন নাউন জীবনও একা বসতে পারে না। কেন বসতে পারে না? আমি বলছি এ বসবে, অ্যান বসবে, দি বসবে, অথবা এস বসবে, অথবা ইএস বসবে, অথবা ডিটারমিনার বসবে, রাইট? ডিটারমিনার বসবে, তাহলে পসিবল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। এবার আছে কার বাচ্চাকে দেখাচ্ছে? এই তার বাচ্চা পাবে, তার বাচ্চাকে নিয়ে এসে দেখাবে, তাহলে আমার বাচ্চা আপনি লয়েছে দেখাবেন,
হ্যাঁ তাসিরের বাচ্চা আমি লয়ে যে দেখাবো তাসিন চল ছাদে চল ছাদ থেকে তোকে ছাদ দেখাবো হবে মাইরেই বেলাবেন আপনি আবার এই মিয়া আপনি কি ফালতু করবেন আমার বাচ্চা লয়ে যে কি ছাদ থেকে লাফতে ফেলাই দিবে তার মানে যে কারো সন্তানকে মা ছাদ দেখাবে না শুধুমাত্র তার সন্তানকে দেখাবে ব্যাপারটা বুঝছে তাহলে যাকে ইচ্ছা তাকে ধরে লয়ে যে সে চাঁদটা দেখাবে না যার সন্তান তাকে লয়ে যে চাঁদ দেখাবে তার মানে এই মায়ের সন্তান তার মানে আমরা কি বলবো আমরা বলবো হার বেবি দা বেবি আর বলা যাবে না আমি আবার বলতেছি তাহলে আমরা কি বলবো আমরা বলবো হার বেবি এবার আসে মাদার শোস হার বেবি দা মুন অ্যাটেন্টিভলি ফ্রম দা রুম এট দা নাইট গট ইট ক্লিয়ার হচ্ছে এবার ওকে ক্লিয়ার হয়েছে অ্যাট দ্য নাইট বলতে হবে না, অ্যাট নাইট বললে হবে। বুঝি না অ্যাট এর পরে কি আর্টিকেল দিতে হবে? অ্যাট দ্য নাইট দিতে হবে না এট নাইট বললে হবে সময় না এট নাইট বললে হবে কিছু লাগবে হ্যাঁ সেটাই। ক্লিয়ার হয়েছে ওকে ক্লিয়ার হয়েছে জিনিসটা কি বোধগম্য হয়েছে নাকি আরেকবার বলবো জি ভাই হয়েছে হয়েছে তাহলে আরেকটা দেখো ভাই আরেকবার বলেন। আরেকবার এই মা আর তার বাচ্চার কথা যদি উল্লেখ থাকে তাহলে এর পূর্বে আর্টিকেল বসে না এবার আসো তাহলে শোজ বেবি তাহলে যার বেবি যাকে পাবে তাকে লয়ে যা চাঁদ দেখাবে না ধরো তোমার বেবি আমি লয়ে যা সাথে চাঁদ দেখাবো তুমি আমরা মারিয়ে গেলাম তুমি কাকে আমি কাকে চাঁদ দেখাবো আমার সন্তানকে আমি চাঁদ দেখাবো রাইট তবে যে কোনো মা তার যে কোনো বাচ্চাকে যাই বাচ্চা পাইলো বেবি লয়ে যা সাথে চাঁদ দেখাবে না তার বাচ্চাকে দেখাবে দ্যাটস ওয়াই আমরা বলবো হার বেবি রাইট এবার আসে মুন পৃথিবীতে কয়টা আছে একটা যেহেতু একটাই আছে রাইট তাহলে যেহেতু একটাই আছে নির্দিষ্ট আমরা যদি জানি যে পৃথিবীতে যেটা একটা করে আছে তার পূর্বে আর্টিকেল দা ইউজ করতে হয় তাহলে আমি কি বলবো মাদার শোস হার বেবি দা মুন রাইট এবার আসে কিভাবে দেখায় মনোযোগ সহকারে তাহলে আপনি বলবেন অ্যাডেন্টিভলি কই থেকে দেখায় ফ্রম দা রূপ রূপ থেকে দেখায় কখন দেখায় রাতে এই জন্য আপনি বললেন অ্যাট নাইট ক্লিয়ার হয়েছে জি ভাইয়া ওকে আরেকটা লেখেন এবার আরেকটা লেখেন এবার আরেকটা লেখেন সুন্দর করে লেখেন বিবাহ নারীকে সুন্দর করে লেখেন বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে এজন্য সবাই বিবাহ করবেন খুব দ্রুত বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে রাইট আমি আবার বলতেছি বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে বিবাহ নারীকে বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারতেছে না নারী তার অধিকার সংরক্ষণ করতে পারতেছে না অধিকার সংরক্ষণ করতে পারছে না এটা আমি এক লাইনে বলবো না তোমরা করবা আসেন ভেঙে দিই তাছাড়া পারবেন না এটা বিবাহ নারীকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে আমি একজনের সাথে কথা বলবো কথা বলে বলে সলভ করবো এটাকে ওকে আরিফ লাইনে আছিস জি জি ভাই ওকে লাইনে থাক কথা বল আনমিউট কর জি ভাই আচ্ছা আমি এটা কিছুক্ষণ চেষ্টা করি আর 1 মিনিট তারপরে বলেন। আচ্ছা ঠিক আছে না আগে চেষ্টা করো তোমরা আরিফ চেষ্টা করো এরপর আমি তোমার সাথে লাইনে আসতেছি ভাইয়া আমি একটা দিছি আপনাকে একটু চেক করবেন নাম কি তোমার
হ্যাঁ সাইরুস। আমাকে একটু শান্তিতে থাকতে দিতে পারো না? একটু বসেছিলাম, তোমার একটু সহ্য হয়নি? ছি ছি ছি। ওরে কে লেখছে বিয়ে করার কথা মনে করায় দিলেন। থামেন থামেন, আমি ওর নামটা খুঁজে বের করি। সাব্বির। আরে ওকে, আচ্ছা ও দিছে যে লিখছে ম্যারেজ গিভস উইমেন social security, but because of the social system, women are not able to protect their rights. Because of social system, women are not able to protect their right. এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাবল এর ব্যাপারটা কি, আমরা বি অ্যাবল টু আর ক্যান নট টু আমরা কোথায় ইউজ করি, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এবার আসো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট টেন্সে এদের দুইটা জায়গায় তোমাকে ক্যান বা তোমাকে কুড নটই ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্সে তুমি ক্যান বলবা, পাস্ট টেন্সে কুড বলবা। এছাড়া তুমি সকল টেন্সে বি অ্যাবল টু তুমি যোগ করতে পারো। তার মানে হয়েছে, সুন্দর হয়েছে, সমস্যা নেই। ওকে, খুবই সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি একটা। ওকে, ঠিক আছে, দেখতেছি। A marriage entitles a woman with social security. Okay, entitles a woman a social security, woman with social security, entitled with, okay, social security, but due to her social position she cannot protect her rights. Due to her social position. হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। ওটা দিলেও হবে। আমরা প্রেজেন্ট টেন্সে, আমরা যে কোনো টেন্সে আমরা বি এবল টু যোগ করতে পারি, যদিও এখানে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। হ্যাঁ ফাইরুল, সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। পার্থক্যটা আমরা যখন মডেল অবজেক্টস পড়াবো না, তখন দেখবা যে আমরা অ্যাবল টু কোথায় ইউজ করি আর ক্যান বা কোড কোথায় ইউজ করি, এগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। যেহেতু তোমরা মহিনুল ভাইয়ের স্টুডেন্ট, সেহেতু এই জিনিসগুলোকে মানে একটু নজর এনে উত্তর করতে হবে। অ্যাবল টু আমরা কোথায় বলি, যেটা অতীতে কোনো একটা কাজ তোমার করার সক্ষমতা হয়েছিল, তুমি সেটা একবারই করেছিলা, এগুলোর ক্ষেত্রে আমরা নরমালি অ্যাবল টু ইউজ করি। এগুলো আমি আলোচনা করবো মডার্ন অবস্থায়, সেটা আমি কোনো প্রবলেম ধরতেছি না। ওকে, কিন্তু হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাহসিনের আরেকটা জায়গায় খেয়াল করলাম না, লাবিবানিরা কিপস এন্ড ওমেন। এই লাবিবানিরা উইমেন তো প্লুরাল না, তো প্লুরালের আগে তো তোমার এন যুক্ত করার দরকার নাই, হয় তুমি বলবো আ উমেন অথবা শুধু বলবো উইমেন। গট ইট? এবার দেখো, আমি তোমাদের আরেকটা প্রবলেম হয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, আরেকটা তোমাদের প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে লাইব্রেরির আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে উইমেন উইমেন শব্দটা দুইবার চলে আসতেছে। তাহলে উইমেন উইমেন তো তুমি দুইবার লিখতে পারো না, যেহেতু তুমি উইমেন লিখছো পরে দিয়ে লেখো তাহলে তো চলে আসতেছে অটো, রাইট? তাহলে তুমি পরে ডে লেখো তাহলে তো চলে আসতেছে, কিন্তু উইমেন উইমেন লিখলে এটা আবার ভুল হয়ে যাবে। ওকে, এই ইয়াও সেম প্রবলেম করছে, ফাইরোজও সেম প্রবলেম করছে, যে উইমেন উইমেন কথাটা দুইবার চলে আসতেছে। তো তাহলে একবার তুমি নাউন ব্যবহার করছো, আর নাউন ব্যবহার করতে তোমার দরকার নেই, তুমি প্রোনাউন ইউজ করো এখানে। ওয়াহিদ, marriage gives women social safety, but due to social obstructions women are not able to keep their rights. এখানে তোরও প্রবলেম হয়েছে, উইমেন উইমেন দুবার চলে আসছে এবং উইমেন উইমেন দুবার বাদ দিতে হবে। আরিফুলের সেম প্রবলেম আছে, উইমেন উইমেন দুই জায়গায় চলে আসছে দুইবার। সাব্বির, হ্যাঁ হয়েছে। ভাই হইছে আমারটা ভাই, সাব্বির। হ্যাঁ হ্যাঁ হয়েছে। বিয়ে নিয়ে জিনিস। আচ্ছা ভাইয়া, তাইলে বাংলায় নারী দুইবার হইলো কেন? এই বাংলা ইংলিশের মধ্যে অনেক ডিফারেন্স আছে। বাংলায় আমরা যেটা দুইবার বলি, আমরা যেমন বলি কি
ঢাকার রাস্তা হচ্ছে বরিশালের রাস্তাগুলো প্রশস্ত, তো রাস্তা রাস্তা দুইবার আসতেছে, তুই দুইবার রাস্তা লিখিস তো, রিডান্ডেন্সির জন্য কেটে দিবে, রাইট? যেমন আমরা যদি বলি তোমার ডাবল পজিটিভ কি শিখাইছিলাম মনে আছে? ডাবল পজিটিভ কি শিখাইছিলাম? ডাবল পজিটিভ শিখাইছিলাম দিস মানে মাই কার ইজ মোর বিউটিফুল দেন ইয়োর্স। কেন ইয়োর্স বলছিলি? এই ইয়োর্সটা হচ্ছে ডাবল পজিটিভ। কেন? এই নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য। বাংলাতে কখনো নাউনের পুনরাবৃত্তি করা যায় না, বাট তুমি যদি বাংলা লেখো তাহলে তুমি বলবা আমার কারের চেয়ে তোমার কারটা অনেক সুন্দর, হ্যাঁ, বা তোমার কারের চেয়ে আমার কারটা অনেক সুন্দর, এটা বাংলা। কিন্তু ইংলিশ লেখার সময় তুমি আর কার আবার দুবার নিয়ে আসতে পারবে না, এটাকে তুমি কি বলবা? সে নাউনের বাহুল্যতা দোষ। এই ইংলিশ এবং বাংলা এগুলো কিছু বেসিক ডিফারেন্স আছে। বাংলা একটা কথা দুইবার থাকলেও তুমি এটা ইংলিশে দুইবার কথা লিখতে পারবে না। ওকে 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 তৌফিক, ফাইন হয়েছে। এবার আসেন তাহলে আমরা যদি এটাকে বলি তাহলে আমরা আসো এটাকে আমরা নোট 2 অনুসারে সাজাবো। নোট 2 অনুসারে সাজাবো, দেখো সেই মজা। নোট 2 অনুসারে সাজাবো, দেখো সেই মজা। এবার আসো, এত কমপ্লেক্স ভাবে চিন্তা করতেই হবে না। এবার আসো, আমরা বলছি নিজের সুবিধা মতো স্ট্রাকচার সাজাবো, তাহলে কিন্তু পর্যন্ত আমি বাদ দিয়ে রাখবো, কিন্তু পর্যন্ত আমি বাদ দিয়ে রাখলাম, আমি আগে এটা সাজাবো, আমি এটা সাজাবো। এবার আসেন তাহলে আমি যদি বলি তাহলে দিয়ে থাকে, রাইট? তাহলে দিয়েটা কি? ভাগ। দিয়েটা ভাগ, তাহলে এক নাম্বার, রাইট? এবার আসো, ওকে, নিরাপত্তা দিয়ে থাকে, তাহলে কে দেয়? তাহলে কেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বিবাহটা দেয়, রাইট? তাহলে আপনি বলবেন বিবাহটা হচ্ছে সাবজেক্ট। এবার আসেন দিয়েটা কি? ভাগ। ওকে, এবার আসেন কাকে দেয়? মানে নারীকে দেয়, তার মানে এটা হচ্ছে 3। আচ্ছা কি দেয়? ওকে, এবার আসেন তাহলে কি দেয়? আমরা বলি নিরাপত্তা দেয়, তাহলে কি দেয়? নিরাপত্তা দেয়, তাহলে নিরাপত্তাটা হচ্ছে 4। কেমন নিরাপত্তা? সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, একসাথে বলবো, রাইট? কি দেয়? আমরা বলবো সামাজিক নিরাপত্তা দেয়, একসাথে বলবো, এটা 4 একসাথে। ওকে, সামাজিক নিরাপত্তা। এগুলো ফ্রেজ, যেগুলো ফ্রেজ একসাথে আসবে সেগুলো ফ্রেজকে তুমি একসাথে লিখবা, যেগুলো ফ্রেজ একসাথে আসবে তুমি একভাবেই লিখবা। ওকে, তাহলে এখানে আমার অর্ধেক পার্ট। ওকে, তাহলে আমি এখানে কি বলবো? আমি বলবো ম্যারেজ গিফটস, রাইট? আমি বললাম ম্যারেজ গিফটস, তাহলে বিবাহ দিয়ে থাকে। ওকে, এবার আসেন, এবার যদি তুমি খেয়াল করো তাহলে আমি বললাম ম্যারেজ গিফটস, তাহলে বিবাহ দিয়ে থাকে, রাইট? এবার আসেন গিফটস কাকে দেয়? মানে নারীকে দেয়, মানে পৃথিবীর যত নারী আছেন তাহলে সবাইকে একসাথে যদি বুঝাতে চাই, বা আপনি যদি এ ওম্যান বলেন বলতে পারবেন এ ওম্যান, অথবা যদি প্লুরাল করেন তাহলে এটার যুক্ত করা দরকার নেই, তাহলে আপনি কি বলবেন? ডিরেক্ট বলবেন উইমেন, রাইট? আর এ বললে আপনি বলবেন ওম্যান, ওম্যান। তাহলে ম্যারেজ গিফটস উইমেন, খেয়াল করেন, তাহলে ম্যারেজ গিফটস উইমেন, তাহলে আমরা এই কথা বললাম, রাইট? পরে আমরা আরেকবার এটাকে ঝালাই করে যাব, আগে ফার্স্টে আমরা এই জিনিসগুলো লিখি একটু, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা এই জিনিসগুলো একবার লিখবো, লেখার পরে আমরা এটাকে মিলাই দেখবো, ঠিক আছে? এটাকে আমরা মিলাই দেখবো, ঠিক আছে? এবার আসেন, তাহলে এবার যদি খেয়াল করেন তাহলে ম্যারেজ গিফটস উইমেন, তাহলে এবার প্লুরাল করে ফেলছি, এর আগে আর্টিকেল দেওয়ার দরকার নেই। তাহলে এবার আসেন ম্যারেজ যদি খেয়াল করেন তাহলে ম্যারেজ গিফটস উইমেন কি দিচ্ছে? তাহলে কি দিচ্ছে? তাহলে আমি দিলাম ভাগ, তাহলে ম্যারেজটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য বলছি গিফটস, তাহলে ম্যারেজ গিফটস। ওকে, তাহলে ম্যারেজ গিফটস উইমেন, তাহলে ম্যারেজটা কি? মেয়েদেরকে দিচ্ছে, রাইট? তাহলে ম্যারেজ যেহেতু আপনার কমন নাও, তাহলে আপনি কি বলবেন? আ ম্যারেজ গিফটস উইমেন, একটা বিবাহ নারীদেরকে দেয়, রাইট? আ ম্যারেজ গিফটস উইমেন। ওকে, বা আমি যদি বলি ম্যারেজেস গিফটস, এবার আসেন, তাহলে আমি যদি এটা পরে আসতেছি, ম্যারেজ গিফটস উইমেন, তাহলে বিবাহটা গিফটস উইমেন, নারীদেরকে দেয়, কি দেয়? সামাজিক নিরাপত্তা দেয়, তাহলে আপনি কি বলবেন? সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, রাইট? সোশ্যাল সিকিউরিটি। ওকে, তাহলে আমি এতখানি কিন্তু ক্লিয়ার, আমার এতখানি ক্লিয়ার, রাইট? আমার এতখানি ক্লিয়ার। ওকে, এবার আমার এতখানি ক্লিয়ার। ওকে, এবার এতখানি আমার ক্লিয়ার। এবার যদি আপনি খেয়াল করেন ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি, এতখানি ক্লিয়ার। এবার এই থেকে আমি চিন্তা করব কিন্তুর পদ থেকে, রাইট? কিন্তুর পদ থেকে পরবর্তীতে সিম্বল সেন্টেন্সটা আমরা আগে সাজায় নিব। এবার সামাজিক ব্যবস্থার কারণে নারীরা তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। এবার আসেন, সামাজিক কারণে তারা কি করতে পারতেছে না, তারা আপনার অধিকার সংরক্ষণ করতে পারতেছে না, রাইট? এবার আসেন ভার্ব কি? আর হচ্ছে পারছে না, রাইট? ভার্ব কে পারছে না? নারী পারছে না, রাইট? কে পারছে না? নারীটা পারতেছে না, রাইট? তাহলে এবার আসেন, তাহলে আমি এবার যদি বলি দে ক্যান নট,
ওকে দে ক্যান নট, পারছে না, কি পারছে না? অধিকার সংরক্ষণ করতে। তাহলে অধিকার সংরক্ষণ করা ইংলিশ কি? তাহলে আমরা যদি এখান থেকে ধরি যে আমরা এই পুরো ফ্রেজ একবারে ভাগ করব, সংরক্ষণ করতে পারা, রাইট? সংরক্ষণ করতে পারা, এটা পুরোটা আমরা ভাগ করব, রাইট? সংরক্ষণ করতে পারা বা পারছে না যদি ধরেন, তাহলে ক্যান ধরবেন, তারপরে আবার ওটার পরে আবার আরেকটা ভাগ বসাবেন, একই কথা। তাহলে আমরা যদি বলি নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না, রাইট? এবার আসেন, নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। এবার যদি আপনি বলেন যে সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না, তাহলে এবার আসেন পারছে না সংরক্ষণ করতে পারাটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আপনি বলবেন কে পারছে না? নারী পারতেছে না, রাইট? এবার আসেন, নারী পারতেছে না কিসের কারণে পারছে না? সেটা হচ্ছে বিকজ অফ সোশ্যাল সিস্টেম, মানে সামাজিক ব্যবস্থার কারণে। কিসের কারণে? সামাজিক ব্যবস্থার কারণে। ওকে, কি কারণে? এই কিটা হচ্ছে অবজেক্ট। কি কারণে? মানে সামাজিক অবস্থার কারণে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, তো এটা হচ্ছে আপনার তিন। তাহলে এবার লেখেন বাট মানে কি? কিন্তু। এবার আসেন সাবজেক্ট কে? দে। আমি দেটা কেন বলছি? এখানে উইমেন বলছি, দ্যাটস ওয়াই আমি এখানে দে বলছি, আমি যদি এখানে আ উমেন বলতাম তাহলে এখানে কিন্তু আমি এই ওমেনের পরিবর্তে আমি এখানে কিন্তু শি নিতাম, রাইট? যেহেতু এখানে আমি উইমেনটা প্লুরাল করছি, নারীদেরকে বুঝাইছি, রাইট? দ্যাটস ওয়াই আপনি এখানে তখন কি বলতেছেন? আপনি বলতেছেন দে। এবার আসেন পারছে না, তার মানে কি? ক্যান নট একসাথে হয়, আলাদা স্পেস বসে না। ওকে, ক্যান নট একসাথে লিখবেন, আলাদাভাবে স্পেস দিবেন না, আলাদাভাবে স্পেস বসবে না, তাহলে দে ক্যান নট। ওকে, তাহলে এবার আসেন, তাহলে এবার যদি আপনি বলেন দে ক্যান নট, তাহলে কি হবে? প্রিজার্ভ। ওকে, দে ক্যান নট প্রিজার্ভ, তাহলে রাইট। ওকে, তাহলে কি বলবেন? দে ক্যান নট প্রিজার্ভ, তার অধিকার, রাইট? তার অধিকার। ওকে, এটা আপনি পাইছেন তার অধিকার। তার অধিকারের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে তার অধিকার, তার মানে কি? তার মানে নারীটার অধিকার। তাহলে দেয়ার পজিটিভ ফর্মস কি? তাহলে আপনি বলবেন দিয়ার, আপনি কি বলবেন? রাইটস। ওকে, এবার আসেন বিকজ অফটা কিসের কারণে? কিসের কারণে? সামাজিক ব্যবস্থার কারণে। তাহলে বিকজ অফ সোশ্যাল সিস্টেম। এই তো কাহিনী, আর তো কোনো কাহিনী। আমি আরেকবার বলতেছি ফ্রেশ করে, এবার শুনেন। এবার আসেন, এবার আমরা আরেকবার শুনবো, এটা ভালোভাবে দেখেন। তাহলে ম্যারেজটা কি? কমন নাউন আপনি কখনোই সেন্টেন্সে একা বসতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। ওকে, তাহলে বিবাহটা আমরা বলি কমন নাউন, একটা বিবাহ, দুটা বিবাহ, তিনটা বিবাহ, তাহলে কমন নাউন। তাহলে আপনি কমন নাউনের পূর্বে এ অথবা বি আপনাকে ইউজ করতে হবে, অথবা বলতে হবে ম্যারেজেস। যদি আমি বলি ম্যারেজেস, তাহলে এখানে গিফটস মানে গিভ হবে। আর যখন আমি বলবো এ ম্যারেজ, একটা বিবাহ নারীদেরকে দিয়ে থাকে, রাইট? তাহলে তখন আবার এ দেওয়ার কারণে আপনি বলবেন ম্যারেজ, আর ভাবটা বলবেন সিঙ্গুলার। যদি ম্যারেজেস বলেন তাহলে আপনি বলবেন গিভ। ওকে, সেম কথা, সেম স্ট্রাকচার, কোনো অর্থের পরিবর্তন হবে না। এবার আসেন, ওকে, কাকে দিয়ে থাকে? নারীকে দিয়ে থাকে। তাহলে আমি বললাম উইমেনটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা প্রনাউনটা নিয়ে আসতেছি দে। আর আমি যদি এ ওমেন বলতাম তাহলে আমি এখানে নিয়ে আসতাম শি। আর এখানে শি আনার সাথে সাথে এখানে তার রাইট, ওই মেয়েটার রাইট, তাহলে আমি এখানে তখন বলতাম হার রাইটস, রাইট? তাহলে একটা জায়গায় চেঞ্জের ফলে এতগুলো জায়গা চেঞ্জ হয়ে যাবে। এবার আসেন কি দিয়ে থাকতেছে? সোশ্যাল সিকিউরিটি। তাহলে উপরে সেন্টেন্সটা আবার কভার। দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য রাখি, কিন্তু আছে, তাহলে বাট লিখে নিলাম। এরপরটা সাবজেক্ট আর ভার্ব আপনি খুঁজে সেট করেন। তাহলে সংরক্ষণ করতে পারছে না, তাহলে পারা ইংলিশ কি? ক্যান, রাইট? পারছে না ইংলিশ কি? ক্যান নট। ওকে, তার মানে কি? সংরক্ষণটা ভার্ব, তাহলে ক্যান নট প্রিজার্ভ, তাহলে সংরক্ষণ করতে পারছে না, পুরোটাই হচ্ছে ভার্ব। তাহলে সংরক্ষণ করতে পারছে না, তাহলে আমরা কি বলবো? ক্যান নট প্রিজার্ভ। এবার আসেন তার অধিকার। ওকে, তার অধিকার। ওকে, এবার আসেন তার অধিকার কি রাখতে পারতেছে না? তার অধিকার, রাইট? তার অধিকার, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন দেয়ার রাইটস। তাহলে এবার আসেন, তাহলে আপনি বললেন দেয়ার রাইটস, তাহলে এটা কি? তার হচ্ছে তার অধিকার। কি সংরক্ষণ করতে পারতেছে না? কি? এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আপনি বলতেছেন দেয়ার রাইটস। আবার আসছে সামাজিক ব্যবস্থার কারণে। কিসের কারণে? বিকজ অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবার আসেন এই সামাজিক ব্যবস্থার কারণে, এটা হচ্ছে কি না? এটা হচ্ছে রিজন, এটা হচ্ছে রিজন। তাহলে আমরা জানি রিজন যেহেতু আর কোনো অ্যাডভার্ব নাই, একটাই অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে রিজন। ওকে, সেটা কি? রিজন। তাহলে আপনি এখানে কি বলবেন? কি কারণে? রিজনটা কি? বলতেছে এটা হচ্ছে সোশ্যাল সিস্টেমের কারণে, সোশ্যাল সিস্টেমের কারণে। তাহলে আমি আরেকবার বলতেছি, ম্যারেজ কমন নাউন, আপনি আর্টিকেল এ বা এন বা কিছু একটা দিবেন, অথবা আপনি বলবেন ম্যারেজেস বললে আপনি বলবেন গিফটস, ভার্বটা সিঙ্গুলার করবেন না, তখন প্লুরাল করবেন। তাই এই ম্যারেজ যেহেতু বলছি, তাই আমরা বলছি গিফটস। আপনি আউমেন বলবেন অথবা উইমেন বলবেন, এরপর বলবেন সোশ্যাল সিকিউরিটি। বাট যেহেতু এখানে উইমেন প্লুরাল, দ্যাটস আপনি বলছেন দে,
সংরক্ষণ করতে পারে না, তার মানে আপনি বলবেন ক্যান নট প্রিজার্ভ। এবার আসেন কি পারে না, তার অধিকার, তার মানে কি ওই মেয়েগুলোর অধিকার। তাহলে আপনি দেয়ার যদি এখানে বলে থাকেন তাহলে আপনি এখানে বলবেন দেয়ার্স। ওকে, আপনি বলবেন দেয়ার। তাহলে দেয়ার মানে কি রাইটটা যেহেতু নাউন তার আগে পজিটিভ বসবে, তার অধিকার, তার আছে র মানে পজিটিভ, আর দেয়ার এর জন্য আমরা বলবো দেয়ার রাইটস। ওকে, এবার আসেন যদি এখানে শি লিখতেন তাহলে আপনি লিখতেন হার রাইটস। এবার আসেন কিসের কারণে পারতেছে না, রিজনটা কি? রিজনটা বলতেছে ভাইয়া সামাজিক ব্যবস্থার কারণে পারতেছে না। রিজনের ক্ষেত্রে আমরা বলতেছি বিকজ অফ সোশ্যাল সিস্টেম, বিকজ অফ সোশ্যাল সিস্টেম। বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে কাহিনী। বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলেন? বোঝা গেছে? বুঝতে পারছি ভাইয়া। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার আসেন, এবার খেয়াল করেন নোট নাম্বার 3, নোট নাম্বার 3, নোট নাম্বার 3 কত আছে? 42। নোট নাম্বার 3 তে কি যাবো? জি ভাইয়া যান। খারাপ রে, মানুষে ভালো মন্দ ট্রান্সফার করতে পারো নষ্ট। ভাইয়া পড়ান, সমস্যা নাই। আজকে ইনভার্সনটা করে দিলে আরো ভালো হতো। এত শর্ট টাইমে কি হবে ভাইয়া? না, ইনভার্সন এত শর্ট টাইমে হবে, এত শর্ট টাইমে হবে। এবার আসেন নোট 3, নোট 3, নোট 3, ঠিক আছে? নোট সরি নোট 3, হ্যাঁ নোট 3 এর পয়েন্ট 1 লিখবেন। এখানে নোট লিখবেন ওই যে আগে যেটা বলে আসলাম, কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না। এর সাথে কি বসে? আর্টিকেল, এস বা ইএস অথবা ডিটারমিনার, অথবা ডিটারমিনার বসে, এটা লিখবেন নোট 1 এ। নোট 3 এর আমরা কয়েকটা নোট করব। ওকে, যেমন বললাম গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, বেঁচে থাকে। হ্যাঁ, এবার আসো, কাউ লিভস অন গ্রাস, রাইট? এবার আসো, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, রাইট? গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, রাইট? আমি কি বললাম? গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, রাইট? এবার আসো, তাহলে গরু এটা বললে ভুল হয়ে যাবে, কারণ গরুটা হচ্ছে কমন নাউন, একটা গরু, দুটা গরু, তিনটা গরু, রাইট? তাহলে গরু হচ্ছে আপনি 1 2 3 বার বলতে পারবেন, রাইট? তাহলে গরু হচ্ছে আপনি 1 2 3 বার বলতে পারবেন। আবার বলতেছি গরুটা হচ্ছে আপনি 1 2 3 বার আপনি বলতে পারবেন, রাইট? যেহেতু আপনি 1 2 3 বার বলতে পারবেন, তাহলে এটা হচ্ছে কমন নাউন, তাহলে এটা কি কমন নাউন। বোঝা গেছে? এবার আসেন, তাহলে এবার আপনি কমন নাউন সেন্টেন্সে জীবনে একা ব্যবহার করতে পারবেন, তাহলে আপনি কি বলবেন? এ কাউ। এবার আসেন, তাহলে আপনি কি বলবেন? লিভস অন গ্রাস, ঘাস খেয়ে বেঁচে থাকে, রাইট? এবার আসেন, আপনি বলেন ভাইয়া আমি কে দিব না দিয়ে দিব, দাও, কোনো সমস্যা নেই। এবার আসেন, আমি যদি বলি ভাইয়া প্লুরাল বলবো কাউস, ওকে, তাহলে আমি কি বলবো? তাহলে আমার ভার্বটা এখানে প্লুরাল হয়ে যাবে, আমি বলবো লিভ অন গ্রাস। ওকে, প্লুরাল, দ্যাটস দ্য ভার্ব ফর প্লুরাল। ওকে, তাই আমি বললাম কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে আর্টিকেল, এস বাই এস অথবা ডিটারমিনার আপনাকে ব্যবহার করতে হবে, রাইট? কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না, এর সাথে আর্টিকেল অথবা এস বাই এস অথবা ডিটারমিনার আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখেন নোট 2, সরি নোট 3.2, নোট 3.2, নোট 3.2। এরকম ভাবে যদি আমরা 5টা শিখতে পারি না, তাহলে ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, আর 3 নাম্বারটা কি হবে তাইলে ভাইয়া? বলো বলো প্লুরাল বলার পরে কি হবে? কি ভাইয়া বুঝিনি? 3 নাম্বারটা একটু বলেন ভাই। কিসের 3 নাম্বার? এই যে নোট 3 এর এই যে 1 নাম্বার বলছেন, নোট 3 এর ভাইয়া দা কাউ এর পরে যেটা লিখছেন ওটা একটু বলেন। তাকাও আর একাও যেটাই লেখেন আপনার কোনো সমস্যা নেই, ব্যাপারটা বুঝতে পারছেন? তাকাও বলেন আর একাও বলেন, কোনো সমস্যা নেই, আপনি দুটোই ইউজ করতে পারবেন। কারণ ওই যে কমন আর যদি প্লুরাল বলি? ভাইয়া আপনি তো ডাক্তার, হাতের লেখা। শোন ভাই, 7 দিন আমি গালিগালাজ করবো নিয়ত করছি, মুখটা খুলে আনিস না,
ঠিক আছে, মুখটা খোলায় নিস না, ঠিক আছে? প্লুরাল হলে তো কিছু বসবে না, আর আর্টিকেল এগুলোই তো। কি কস তোরা না কস আমি কিছু বুঝি, আমি যে কমন নাউন গরু ডালু কমন, গরু তোর সাথে আর্টিকেল এস বাই এস এগুলা ব্যবহার করতে হবে, কারণ তুই কমন নাউন, এটা কমন নাউন, এজন্য এখানে এ এন্ড ডি কিছু দিস না, ঠিক আছে? পরেরটা যদি দেখিস বি বা এ কাউ, কাউটা হচ্ছে কমন নাউন, আপনি বি বা এ ব্যবহার করবেন। এবার সে কাউস গরুগুলো আপনি কি বলছেন আর্টিকেল অথবা এস বাই এস, তাই যে কাউস ইউজ করছেন, কাউসটা কি প্লুরাল, দ্যাটস আপনি ভার্বটা বলছেন প্লুরাল। ওকে, এবার দুই নাম্বার। ভাই ট্রান্সলেশন পড়ে তো ডিপ্রেশনে চলে গেলাম, কোনো না কোনো জায়গায় ভুল হইতেছি। আরে ওই জন্য তো প্রাইভেট পড়তে আইছিস, ওই জন্য তো তোর কাছ থেকে টাকাটা লইছি আমি, এমনি এমনি তো লই নাই। ওটা বোঝা গেল? তার যে কয়টা বাকি আছে, আজকে যে পড়াইতেছে, আজকে 2 তারিখ, এই যে পড়ালাম, পড়া দেখালাম যে রিটেন অনেক কঠিন জিনিস, ভালোভাবে পড়তে হয়, স্যার ভুলে হয়ে যাবে, বাকি টাকাটা দ্রুত দিয়ে দিবি, স্যার ক্লাস আর পাবি না। ওটা বোঝা গেল? ভাইয়া এই দাম মজা লইতেছি, মজা নেওয়ার ডিস্টার্ব করা যাবে না, মজা নেওয়ার ডিস্টার্ব করা যাবে। এবার 2 নম্বর পয়েন্ট লেখেন, কোন বাক্যে হুবহু ইংলিশ জানা না থাকলে, লেখেন কোন বাক্যে হবু বানান কি অ্যাকুরেট ইংলিশ না, তাও তো মিনিং আছে, হবু এরকম নাকি? না ভাইয়া হুবহু। না ভাইয়া, হুবহু। হয়রস্যু ব হয়রস্যু। না ভাইয়া ভাইয়া হয়রস্যু ব হয়রস্যু। ভাইয়া মাছ ধরে ওকে তুই লেখ হবু লেখ, সুন্দর করে তুই লেখ। আমি এটা আলাদা শব্দ বের করি, অ্যাকুরেট ইংলিশ না জানা থাকলে, অ্যাকুরেট ইংলিশ, রাইট, অ্যাকুরেট ইংলিশ জানা না থাকলে আপনারা লিখবেন, অ্যাকুরেট লিখবেন না, কিন্তু আপনারা কোনো পরীক্ষায় বুঝবেন না, মানে বাসায় যা পরে বুঝবেন না, আপনারা লিখবেন হবু, রাইট, আমার হবু স্বামী, এটা কোন হবু, রাইট। কোন বাক্যে হবু ইংলিশ জানা না থাকলে, প্রথমে এটা একটা জাতীয় সমস্যা সলভ করে দিচ্ছে আপনাদের। এত সুন্দর একটা কথা বলতেছি, পারলে আপনার বিকাশ 100 টাকা করে দিয়ে দিন, আমি মিষ্টি খাই নিব। এবার যে কথাটা বলতেছি এত চমৎকার একটা কথা, আপনার চিন্তারও বাইরে। ওকে, হবু জানা না থাকলে প্রথমে উক্ত শব্দটির একাধিক বাংলা শব্দ, ওকে, প্রথমে উক্ত শব্দটির একাধিক সমর্থক শব্দ, ওকে, খুঁজে বের করতে হবে। কোন বাক্যের পরে কি লিখছেন ওটা? কোন বাক্যে যদি হবু কোন বাক্যে শব্দটির যদি কোন বাক্যে অ্যাকুরেট ইংলিশ জানা না থাকলে, প্রথমে কোন বাক্যে অ্যাকুরেট মানে হবু ইংলিশ জানা না থাকলে, হবু শব্দটির লেখা আরো একটু ক্লিয়ার হবে, শব্দটির ইংলিশ হবু জানা না থাকলে প্রথমে উক্ত শব্দটির একাধিক সমর্থক শব্দ আমরা খুঁজে বের করবো। এটা দায়িত্ব সমস্যা। তোরা বলিস ভাইয়া আপনি যেমনি ট্রান্সলেশন শিখেন ভাইয়া মনে হয় সব খাইয়েলাম, রাইট, মনে হয় কি সব খাইয়েলাম, কিন্তু ভাই আমি তো ওয়ার্ড মিনিং জানি না। এবার আসেন, ওই ওয়ার্ড মিনিং বললাম না, সবার কাছে 1,500 স্টক আছে, আমি 1,500 থেকে এখন ইউজ করা শুরু করবো আজকে, রাইট। আমি বলছি না সবার চান্স হয়ে যাবে, আমার ছাত্রদের সবার চান্স হয়ে যাবে, এমনি এমনি কই নাই তো ভাই, এমনি এমনি কইছি নি। এবার আসেন, এবার যেটা বলবো সেটা হচ্ছে একটা মানে অনেক একটা সুন্দর জিনিস, এই সুন্দর জিনিস শেখার সাথে সাথে তুমি আমাকে খাওয়াইবা, রাইট। আমার বিকাশ নাম্বার 01737499353। ওকে, তাহলে কোন বাক্যে যদি আপনি কোন বাক্যের কোন শব্দের যদি হুবহু ইংলিশ আপনি না জানেন, তাহলে ওই বাক্যের ওই শব্দটা আমরা আগে বাংলা সমর্থক বের করবো অনেকগুলা, রাইট, বাংলা সমর্থক বের করবো অনেকগুলা। ওকে, আসেন তাহলে এবার আমরা এটাকে প্র্যাকটিস করি। এই 2 নাম্বারটার আমরা এখন এক্সাম্পল লিখবো, রাইট।
2 নম্বরটার আমরা একটা এক্সাম্পল নেব। ওকে, এবার আসেন সরকারের এই ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। সরকারের এই ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। এবার তো বিপদে পড়ে গেলাম, এখানে কি হয়? এটাই তো হয় না এই তো হয় উচিত। এই আপনারা সবাই কি বাংলা প্রাইভেট পড়েন? যারা যারা বাংলায় দুর্বল বাংলা প্রাইভেটটা জি পড়ে। ভাইয়া এটাই হবে। বাংলায় যারা দুর্বল তারা বাংলা প্রাইভেটটা একটু পড়ে নিয়ে। যদি আপনাদের খুব ভালো টিচারের দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে খুব ভালো টিচার আছে, ঠিক আছে, একদম বস পাবলিক, অনেক ভালো পড়ায়। এবার আসেন সরকার এই ব্যাপারে নাম কি ভাই? নাম শুনে কাম কি? তুই আমার ফোন দিস, নাম বলে দিব, ঠিক আছে? নাম হচ্ছে সুফিয়ান, ঠিক আছে? যাদের পড়া উচিত বাংলা পড়া উচিত, সবার বাংলা সবার পড়া উচিত। যারা যারা এখনো পড়ো না, হ্যাঁ আমারে ফোন দিও, বাংলা পড়া উচিত। 2 টাকার জন্য চান্স আটকায় থাকবে এমনটা পড়া যাবে না, ঠিক আছে? ভাইয়া জিকে এর জন্য একটা টিচারের সাজেস্ট করেন। জিকে ফোন দিস আমারে, ফোন দিস, এমনি বলা যাবে না। হ্যাঁ ভাই এখানেই বলে দেন, ইংলিশ তো বললেন। ইংলিশ বললাম। ভাইয়া গোপন কথা ফাঁস করে দেন, আমরা একটু শুনি। বুঝি না। গোপন কথাটা ফাঁস করে দেন, আমরা একটু শুনি, যেটা বলতে চাচ্ছেন না ফোনে বলতে চাচ্ছেন। আমি বললাম টিচারের কথা আমি ফোনে বলতে চাচ্ছি। টিচারের কথা কি পাবলিক? ওই টিচারের কথাই বলছিলাম। না থাক, এটা দরকার নাই, ঠিক আছে? সরকার এই ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। এবার আসেন আমরা বলি যে অজানা শব্দকে আমরা ডাক দিব, তাহলে সরকার ইংলিশ কি পারো? বলছে না ভাইয়া পারি। ও আচ্ছা, সরকার তো পারি, আচ্ছা এই ব্যাপারে তাহলে এটাও পারি, নীতিমালা এটাও পারি, প্রণয়ন করা ইলি আল্লাহ এটা তো পারি না। এবার তো আপনার মাথা খারাপ, ভাইয়া এটা ট্রান্সলেশন করবো কেমনে? আমি তো শেষ, আমি তো বরবাদ হয়ে গেলাম ভাইয়া। আমি এখন বরবাদ, আমি কি একটা বরবাদ। ওকে আচ্ছা, এবার আসেন এবার যদি আমি বলি প্রণয়ন করা, বলছো ভাই আমি তো প্রণয়ন করা ইংলিশ পারি না। আমি বলছি কোনো সমস্যা নাই, যেই ওয়ার্ডে তুমি পারবা না সেই ওয়ার্ডে, ওকে যেটা তুমি পারবা না এই ওয়ার্ডে তুমি বাংলা সমর্থক খুঁজে বের করবা। তাই প্রণয়ন করা, তাহলে এবার আসেন প্রণয়ন করা পারি না, রাইট? এবার আসো তো প্রণয়ন করা যদি না পারো তাহলে এটা কি পারো? তৈরি করা, এটা কি পারো? এবার আসো তো সরকার এই ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। তার মানে কি প্রণয়নের বাংলা কি আসতেছে? এখানে সিনোনিম কি আসতেছে? তৈরি করা। এবার আসো প্রণয়ন করা ইংলিশ জানো না, তৈরি করা ইংলিশ জানো না, তৈরি করা ইংলিশ কি হবে বলতো? তৈরি করা ইংলিশ কি হবে? মেক। ওকে মেক মানে হচ্ছে তৈরি করা, সোজা বাংলা ভাষা। তো তুমি প্রণয়ন করা জানো না, তোমার মেক দিয়ে কোনো সমস্যা আছে? তোমাকে ধরে পিটাবে নাকি? বুঝছো না? প্রণয়ন করো যে কথা, ওই তৈরি করাও সেম কথা। যেই লাও সেই কদু, আইপ্তি বোঝা গেছে রে? যেই লাও সেই কদু, বোঝা গেছে? যেই লাও সেই কদু। তাহলে আমি যেহেতু বলতেছি প্রণয়ন করা, তাহলে প্রণয়ন করাটা কি? তাহলে প্রণয়ন করা মানে হচ্ছে তৈরি করা, সঠিক? তাই প্রণয়ন করা মানে হচ্ছে তৈরি করা। আমি যেহেতু বলতেছি প্রণয়ন করা, তার মানে এটা অটোমেটিক বোঝাচ্ছে এটা হচ্ছে তৈরি করা, সঠিক? তাই প্রণয়ন করা মানে হচ্ছে তৈরি করা। এবার আসেন তাহলে আপনি প্রণয়ন করা ইংলিশ আমরা জানি ফর্মুলেট। এই ফর্মুলেট মানেও যে কথা, এই তৈরি করা মানেও মেক একই কথা। এটা হচ্ছে সিনোনিমাস, এটা সিনোনিম। তাহলে আমি কি বললাম, যখন যে ওয়ার্ডে তুমি ইংলিশ পারবা না, ভাই বাদ দাও না, ওই ইংলিশে তুমি বাংলা পারো। আমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলা পারো, ওটা সমর্থক আগে খুঁজে বের করো, সমর্থক খুঁজে বের করে ইংলিশ করো, তাহলে হয়ে যাচ্ছে। এবার আসে তাহলে আমরা কি বলবো? প্রণয়ন করা উচিত, এটা ভাগ, তাহলে এটা 1 নাম্বার। এবার আসেন কার প্রণয়ন করা উচিত? সরকারের, এটা 2 নম্বরের, তাই তো? এবার আসেন কি প্রণয়ন করা উচিত? তাহলে একটা নীতিমালা, রাইট? একটা কি নীতিমালা, 4। ওকে তাহলে বাকি থাকতেছে কি এই ব্যাপারে? এটা তো হয়ে গেছে না, এবার তো হয়ে গেছে। তাহলে আপনি কি বলবেন? দ্য গভর্নমেন্ট শুড মেক, এবার আসে উচিত, শুড বলছি, শুড মেক, দ্য গভর্নমেন্ট শুড মেক। এবার আসে কয়টা পলিসি? একটা পলিসি মানে কি? নীতিমালা, আ policy, that the government should make a policy, okay, regarding this matter, right?
এটাই তো কাহিনী, আর তো কিছু নাই এখানে। বুঝছো নাকি বুঝছো নাই? The government should make a policy regarding this matter. এই বিষয়ে বা এই ব্যাপারে, regarding this matter, এই বিষয়ে the government should make a policy. এই তো ব্যাপার। এবার আরেকটা দেখো, তারা শীতে রোদ পোহায়, তারা শীতে রোদ পোহায়, তারা শীতে রোদ পোহায়। এই প্লিজ এগুলো খুব ইউনিক জিনিস পড়াচ্ছি, এই স্টাইলে পুরো বাংলাদেশে কেউ পড়ায় না। এগুলো জিনিস যাতে অন্য কারো হাতে না যায়, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হাতেও যাতে না যায়। আপনার আমার প্রাইভেসির দায়িত্ব আপনার। আমি একটা জিনিস 11 বছরের পরিশ্রমের ফল এগুলো আমার। ওরা বাংলাদেশে কোনো বই যদি এই মেথডে আপনি ট্রান্সলেশন পান, তাহলে 2 হাতের কবজি কেটে ফেলবেন। এত সুন্দরভাবে এত অ্যানালাইসিস করে কোথাও দেওয়া নেই। সুতরাং এগুলো ভিডিও যদি আপনি স্টুডেন্টদের দিয়ে থাকেন, আপনি তো অন্য কোনো ফ্রেন্ডেরও দিয়ে থাকেন, হ্যাঁ, উপরে আল্লাহ আছে। উপরে কি আছে রে? আল্লাহ। এবার আসে, তারা শীতে রোদ পোহায়, আল্লাহ আছে, হ্যাঁ, একবারে দিয়ে দিবেনি, এমন ভাবে দিয়ে দিবেনি তোমার খুঁজে পাওয়া যাবে না। ওকে ভাই আল্লাহর কাছে বিচার দিলাম ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ঠিক আছে? তারা শীতে রোদ ভাইয়া শীতে রোদ পোহায়। বলো সোনা পাখি, বলো সোনা পাখি, বলো। বলো ময়না, কি যেন বলতে চাইছিলাম ময়না পাখি? আপনি যেভাবে ডাকছেন ও লজ্জা পাইছে। লজ্জা পাইছে? প্রত্যেকদিন তো রাগারাগি করি, আজকে তোদের অনেক আদর করে পড়ালাম। খুশি হয়েছিস না? তোরা অনেক কিছু খাওয়াই দিস। জি ভাই, সেই খুশি। একদিনে যে আদর দিতেছেন ভাই, আর 6 দিন যে কি করবেন? ওই সাদিকুল বাসার ওটা তো ইউসিসির বই না? ইউসিসির বই আমার টাকা দিছে, আমি কাজ করে দিছি, তার মানে কি আমার নিজের সবকিছু আমি মানুষের বইতে দিয়ে দিব? এটা কিভাবে পসিবল? না, ওখানে প্র্যাকটিস আছে প্রচুর, কিন্তু মেথড নেই। নিজের বইটা আমার, তো তার মানে এই না যে আমি সবকিছু ওখানে ঢেলে উপচে দিয়ে দিব, রাইট? এবার শোন, তারা শীতে রোদ পোহায়। এবার বলতে ভাইয়া এবার তো রোদ পোহা মানে ইংলিশে জানি না, এবার তো খাইছে, হ্যাঁ এবার তো খাইছে, রাইট? শীত পোহানোর ইংলিশে তো আমি জানি না, তাই আমি এবারে কি বলবো? তাহলে আমি বলবো বাস্ক। বাস্ক মানে হচ্ছে রোদ পোহানো, রাইট? এবার আসেন, বাস্ক মানে রোদ পোহানো। আপনি এটা জানেন না, দরকার নেই, বাদ দেন না, বাদ দেন। এবার আসেন, রোদ পোহানো মানে কি? সিনোনিম করেন তো। আপনি শীতের বেলা বেলকনিতে যান, যে সময় রোদ উঠতেছে, রাইট? আপনি ওই যে কি করেন? রোদ পোহান। ওকে, কি পোহান? এনজয় হয়, এনজয়। তারপরে কি? সানবাথ। আল্লাহ, এক্সিলেন্ট, এনজয়। তাহলে আপনি এনজয় দ্য সানলাইট আপনি বলতে পারবেন। ওকে, তাহলে আপনি এনজয় সানলাইট আপনি এটা বলতে পারবেন। তারপর আপনি কি বলতে পারবেন? আপনি বাইরে যে বসে আছেন, গায়ে রোদ পড়তেছে, তাহলে আপনি কি বলবেন? টেক সানলাইট। পারবেন কি পারবেন না? আবার আপনি কি বলতে পারবেন? ফিল। হ্যাঁ, সানবাথ হয় না? হ্যাঁ, সানবাথ হবে, হ্যাঁ, অনুভব ফিল। ওকে, পিস অফ সানলাইট এটাও হবে, ঠিক আছে? সবগুলো নাই, কোনোটা ভুল ধরার কোনো সুযোগ নাই, রাইট? এর কোনোটা কোনো ভুল ধরার কোনো সুযোগ নাই, রাইট? আমি যেদিন টেক্সট বই ক্লাস করাবো সেদিন দেখাবো আপনাদের যে ট্রান্সলেশন কাহাকে বলে, কত বড় কি কি। ওই ফখরুল ভাই লিখছে না, ফখরুল ভাই একটা কথা খালি শেখ মুজিবুর রহমান একটা লাইন বলছে, ওটা ওই 3 লাইন ট্রান্সলেশন করছে। তা আপনার মনের খুশ ওটা বুঝাইলেই হইলো। তা ফখরুল ভাই পারলে আমরা কি দোষ করছি? সে যে আনফরগেটেবল যে ইয়ে আছে না, মুসলমান, ওইখানে আপনার দেখাবো বঙ্গবন্ধু কোন লাইন কইছে আর ফখরুল ভাই কোন লাইন লিখছে। একটা লাইনের জন্য 2 লাইন লেখা বসে আছে। তো তোমাদের যারা ভয় দেখায় এইটা ট্রান্সলেশন মানে এইটা, আরে জি না, ট্রান্সলেশনের কোনো শেষ নাই, সুন্দরের কোনো শেষ নাই। কথা বোঝা গেছে? তো সো পাগলামো করা যাবে না, সো পাগলামো করা যাবে না। ওকে, সবই বুঝলাম, পিস অফ সানলাইট কিভাবে হয়? আপনি জ্যামে বুঝাইতে পারলেই হয়েছে, ঠিক আছে? খালি আপনি যদি কাছাকাছি যেতে পারেন, আমি ওটা কাছাকাছি অর্থে বলছি, এটা এক্স্যাক্টলি কি হবে? এক্স্যাক্টলি ট্রান্সলেশন আসবে দে বাস্ক ইন উইন্টার, তারা শীতে হচ্ছে রোদ পোহায়। তাহলে এবার আসে, আপনি যদি এটা একদম ভদ্র ভাষায় যদি আপনি বলতে পারেন, ওকে, তাহলে ভদ্র ভাষায় যদি বলেন তাহলে আপনি কি বলবেন? দে দে আপনি বলবেন ফিল, রাইট? এরপর আপনি কি বলতে পারবেন? এনজয়। এবার আসেন, আপনি কি বলবেন? টেক। এবার আসেন, তাহলে এবার আসেন, দে ফিল, এনজয়, টেক। ওকে, এবার আসেন কি?
তাহলে রোদ পোহায়, তাহলে আপনি কি বলবেন? সানলাইট। রাইট, সানলাইট কোথায় কোথায় বলো? তাহলে আপনি কি বলবো? ইন দ্য উইন্টার, ইন দ্য উইন্টার। এটা হচ্ছে ট্রান্সলেশন। আপনি যদি ভদ্র ভাষায় রোদ পোহানো ইংলিশ জানেন তাহলে আপনি কি বলবেন? দে বাস্ক, ওকে, ইন উইন্টার, ওকে। আর আপনি যদি না পারেন তাহলে এটাকে এই রোদ পোহানোর জন্য আপনি কি কি বলতে পারেন? আপনি ফিল বলতে পারেন, আপনি এনজয় বলতে পারেন, আপনি টেক বলতে পারেন, কোনটা বল না, 100% কারেক্ট। আর কিসের কথা না, ওটা বোঝানোর জন্য বলছে। রাইট, আমি বোঝানোর জন্য বলছি কি আপনি ট্রান্সলেশনটা আপনার মনের মতো করে ফুটাতে পারলেই হয়েছে। রাইট, খালি অপ্রাসঙ্গিক যাতে না হয় তাহলেই হয়েছে। বোঝা গেছে? তা ওনারে বুঝাইতে পারলেই হয়েছে, আর কিছু নেই এর মধ্যে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে